আজকের সেশনে সবাইকে স্বাগতম। আমরা এই দাগটা কোথা থেকে আসবো? আমরা আজকে তোমাদেরকে রিগ্রেশন অ্যানালিসিস নিয়ে আলোচনা করব। আজকের পাঠ শেষে প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা যে বিষয়গুলো জানতে পারবে সেটি হলো মিনিং অফ রিগ্রেশন অ্যানালিসিস, ইম্পর্টেন্স অফ রিগ্রেশন অ্যানালিসিস, uses of regression analysis, regression lines and regression equations, different methods of calculating regression equations. কেউ কি আনমিউট আছো? মিউট আছো? আনমিউট আছো সম্ভবত, মিউট করে নাও। আর আমার কথা শুনতে পাচ্ছ আশা করি। হ্যাঁ, আশফি শুনতে পাচ্ছ আমাকে? ইয়েস স্যার, শুনতে পাইতেছি স্যার। আচ্ছা, মানে ক্লাসগুলো কি দেখা যাচ্ছে? জি স্যার, স্পষ্ট দেখা যাইতেছে। আচ্ছা, এখানে একটা দাগ আসছে, দাগটা কেন আসলো আমি বুঝতে পারলাম না। এই দাগটা মানে সবগুলো স্লাইডে মনে হয় থাকবে। এটা কি কোনো কারণে দাগ আসলো? মাঝখানে একটা দাগ চলে আসছে, দেখতে পাচ্ছ? আচ্ছা, এটা থাক, সমস্যা নেই, তাই না? দাগটা অ্যাভয়েড করতে পারলে ভালো হতো, কিন্তু আমার স্লাইডে ছিল না। ওকে, আমরা সামনের দিকে আগাই। রিগ্রেশন অ্যানালিসিস আমরা এই চিত্র থেকে আসলে আমরা বুঝতে পারি যে রিগ্রেশন অ্যানালিসিসটা আসলে কেমন হবে। তো আমরা প্রথমে জানবো যে রিগ্রেশন আসলে বলতে আমরা কী বুঝি, বা রিগ্রেশন অ্যানালিসিস বলতে আমরা কী বুঝি। আমরা আগের ক্লাসে যে জিনিসগুলো আমরা আলোচনা করেছিলাম সেটা হচ্ছে কোরিলেশন অ্যানালিসিস নিয়ে। তো কোরিলেশন বলতে আমরা কি বলেছিলাম? আমরা বলেছিলাম যে দুই বা ততোধিক চলকের মধ্যে যে বিদ্যমান সম্পর্ক থাকে সেটাকে কি বলা হয়? সেটাকে কোরিলেশন বলা হয়ে থাকে। তো এই ক্ষেত্রে রিগ্রেশন বলতে আমরা যেটা বুঝি যে দুই বা ততোধিক চলকের মধ্যে যে একটি চলকের পরিবর্তনের ফলে অন্য চলকটি কি হারে পরিবর্তিত হচ্ছে বা কতটুকু পরিবর্তিত হচ্ছে সেটা জানার জন্য সাধারণত আমরা কি করি? রিগ্রেশন অ্যানালিসিস করে থাকি। আমরা এই ক্ষেত্রে এটাকে আমরা কি বলি যে ইট ইজ এ স্ট্যাটিস্টিক্যাল টেকনিক অফ এস্টিমেটিং দ্য আননোন ভ্যালু অফ ওয়ান ভেরিয়েবল ফ্রম দ্য নোন ভ্যালু অফ আদার ভেরিয়েবল। অর্থাৎ এই রিগ্রেশন অ্যানালিসিসের ক্ষেত্রে দুইটা ভেরিয়েবল থাকে, একটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তো আমরা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপর ভিত্তি করে আমরা কি করি? ডিপেন্ডেন্ট ভেরিয়েবলগুলোর মানটা এস্টিমেট করে থাকি। আর এই এস্টিমেশনের কাজটা হচ্ছে রিগ্রেশন অ্যানালিসিস। অর্থাৎ আমরা যেটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বলতে ওই ভেরিয়েবলকে বোঝায় যে ভেরিয়েবলটা অন্য কোনো কিছুর উপর ডিপেন্ড করে না। আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে যে ভেরিয়েবলটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপরে ডিপেন্ডেন্ট। ধরো আমরা যদি চিন্তা করি যে সাপ্লাইয়ের সাথে প্রাইসের যদি সম্পর্ক দেখো যদি সাপ্লাই বেড়ে যায় কোনো কিছু, স্বাভাবিক কারণে কি হয়? প্রাইস কমে যায়। আবার সাপ্লাই যদি দেখা যায় যে সাপ্লাই কোনো কারণে কমে গেল, তাহলে প্রাইস কি হয়? অটোমেটিক্যালি বেড়ে যায়। তাহলে এই যে সাপ্লাই সাপ্লাই বেড়ে যাওয়া বা কমে যাওয়া, সাপ্লাইটা কি? সাপ্লাই হচ্ছে তোমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এই সাপ্লাই কমে যাওয়া বা বেড়ে যাওয়ার উপরে কি ডিপেন্ড করছে? তোমার চাহিদা বা দাম ডিপেন্ড করছে। তো এই দাম, আমরা বললাম সাপ্লাই যদি বাড়ে দাম কি হচ্ছে? কমে যাচ্ছে। আবার সাপ্লাই যদি কমে দাম বেড়ে যাচ্ছে। তাহলে এই যে দামটা, এটা কিন্তু ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এই ডিপেন্ড করছে কার উপরে? সাপ্লাইয়ের উপরে। আবার আমরা যদি চাহিদার সাথে দামের সম্পর্ক যদি দেখাই, দেখো যে যদি কোনো জিনিসের বাজারে চাহিদা বেড়ে যায়, স্বাভাবিক কারণে কি হয়? ওই জিনিসের দামও বেড়ে যায়। আবার কোনো জিনিসের চাহিদা যদি কমে যায়, তাহলে দামও কি হয়? দামও কমে যায়। তাহলে এই ক্ষেত্রে দেখো
যে চাহিদার পরিবর্তনের ফলে কি হচ্ছে, দামের পরিবর্তন হচ্ছে। তাহলে এক্ষেত্রে চাহিদাটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর দামটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তাহলে আমরা যেটা বললাম যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের পরিবর্তনের ফলে যদি ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের কতটুকু পরিবর্তন হলো বা কী হারে পরিবর্তন হলো সেটা দেখার জন্য আমরা সাধারণত কী করে থাকি, আমরা এই রিগ্রেশন অ্যানালিসিস করে থাকি। বোঝাতে পারলাম তোমাদেরকে? আমরা কেউ না বুঝতে পারলে আমাকে অবশ্যই বলবে যে স্যার এখানে আবার একটু স্যার বলেন। আমি আবার বলি যে কোরিলেশনের ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম, দুই বা ততোধিক চলকের মধ্যে যে বিদ্যমান সম্পর্ক থাকে সেটিকে আমরা কি বলেছিলাম, কোরিলেশন বলেছিলাম। আর এই কোরিলেশনের নেচারটা বিভিন্ন রকম ছিল, কখনো পজিটিভ কোরিলেশন, কখনো নেগেটিভ কোরিলেশন, কখনো হাইলি পজিটিভ, কখনো হাইলি নেগেটিভ, কখনো পার্শিয়াল পজিটিভ কোরিলেশন, কখনো পার্শিয়াল নেগেটিভ কোরিলেশন, কখনো জিরো কোরিলেশন। কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু আমরা একটা জিনিস দেখিনি, সেটা হচ্ছে যে একটা চলকের পরিবর্তনের ফলে অন্য চলকটা কি হারে পরিবর্তিত হচ্ছে বা কতটুকু পরিবর্তিত হচ্ছে সেটা কিন্তু কোরিলেশনে আমরা দেখাইনি। আমরা শুধু দেখিয়েছি যে কোরিলেশনটা কেমন, এটা কি পজিটিভ কোরিলেশন নাকি নেগেটিভ কোরিলেশন, এটা কি পার্শিয়াল কোরিলেশন নাকি এটা তোমার পারফেক্ট কোরিলেশন। কিন্তু আমরা এই রিগ্রেশন অ্যানালিসিসে দেখাবো যে একটি চলকের পরিবর্তনের ফলে অন্য চলকটি কী হারে পরিবর্তিত হলো, অর্থাৎ যদি দাম 5 টাকা বেড়ে যায় তাহলে চাহিদার কতটুকু পরিবর্তন হচ্ছে সেটা কিন্তু আমরা কিসের মাধ্যমে দেখতে পাবো, রিগ্রেশন অ্যানালিসিসের মাধ্যমে দেখতে পাবো। তো আমরা এখানে কতগুলো উদাহরণ দিয়েছি, দেখো যে ইফেক্ট অফ প্রাইস ইনক্রিজ আপন ডিমান্ড, যেটা আমরা তোমাদেরকে বললাম। ফর এক্সাম্পল দ্য ইফেক্ট অফ চেঞ্জ ইন দ্য মানি সাপ্লাই আপন দ্য ইনফ্লেশন রেট। হ্যাঁ, যে ইনফ্লেশন রেটটা এটা ডিপেন্ড করে কিসের উপরে, তোমার এই মানি সাপ্লাইয়ের উপরে। মানি সাপ্লাই যদি, অর্থাৎ অর্থের যোগান যদি বেড়ে যায়, ইনফ্লেশনও কি হয়, বেড়ে যায়। আর অর্থের যোগান যদি কমে যায় তাহলে কি হয়, ইনফ্লেশন কমে যায়। ইনফ্লেশন মানে কি, আমরা মুদ্রাস্ফীতি, অর্থাৎ মুদ্রাস্ফীতি কখন ঘটে, যখন দেখা যায় যে লোকজনের কাছে প্রচুর পরিমাণে টাকা আছে। তখন লোকজনের কাছে যখন প্রচুর পরিমাণে টাকা থাকবে তখন স্বাভাবিক কারণে কি হবে, তখন জিনিসপত্রের দাম অটোমেটিক্যালি বেড়ে যাবে। আর এটাই হচ্ছে তোমার ইনফ্লেশন। কাজেই এই যে যে অর্থের যোগান এবং তোমার যে মুদ্রাস্ফীতির হার, এটা এটা একটার পরিবর্তনের ফলে আরেকটা কি হয়, অর্থাৎ যোগানের পরিবর্তনের ফলে ইনফ্লেশনেরও পরিবর্তন ঘটে। তোমাদের আনমিউট করা আছে সোমা আক্তার সম্ভবত। সোমা আক্তারের এখান থেকে আননেসেসারি শব্দ আসছে, তুমি মিউট করে নাও একটু। মিউট করে দিলাম, মিউট হচ্ছে না কেন? হ্যাঁ, এবার আমরা আরো কিছু উদাহরণ দেখি যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলগুলো আমরা একটু দেখি। যেমন প্রাইসের সাথে কোয়ান্টিটির যে সম্পর্ক, যে দাম বাড়লে তোমার সেই ক্ষেত্রে কি হয়, কোয়ান্টিটির চাহিদা কি হয়, কমে যায়। আবার দাম কমলে তোমার কোয়ান্টিটির চাহিদা বেড়ে যায়। কাজে এই ক্ষেত্রে তোমার দাম কি হচ্ছে, দামের আমরা কোয়ান্টিটি, এটা ডিপেন্ড করতেছে কতটুকু কোয়ান্টিটি আমি কিনবো বা কতটুকু কোয়ান্টিটি আমি কিনবো না, সেটা ডিপেন্ড করছে কিসের উপরে, প্রাইসের উপরে। হ্যাঁ, তো কাজেই প্রাইস হচ্ছে তোমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আবার সেলসের সাথে অ্যাডভার্টাইজমেন্টের সম্পর্ক যদি আমরা দেখি, যে অ্যাডভার্টাইজমেন্ট যদি বাড়ে সাধারণত সেলস কি হয়, সেলসও বেড়ে যায়। আবার অ্যাডভার্টাইজমেন্ট যদি কমে তাহলে সেলস কমে যায়। কাজে এখানে অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্ডিচার যেটা, সেটা হচ্ছে তোমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর সেলসটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। কারণ সেলস ডিপেন্ড করছে কার উপরে, সেলস ডিপেন্ড করছে অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্ডিচারের উপরে। এখানে দেখো ইল্ডের সাথে ফার্টিলাইজারের যে সম্পর্কটা আমরা যদি দেখি, যে ফার্টিলাইজার এর উপর ডিপেন্ড করে তার ইল্ড, অর্থাৎ আমি একটা জমিতে কতটুকু ফার্টিলাইজার দিব, কতটুকু সার দিব, তার উপর ভিত্তি করে কিন্তু আমার আউটপুটটা আসবে। হ্যাঁ, আমার প্রোডাকশনটা হবে। আমি যদি কোনো জমিতে কম সার দিই তাহলে স্বাভাবিক কারণে আমার প্রোডাকশনটা কি হবে, কম হবে। কাজেই এখানে ফার্টিলাইজারটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর ইল্ড যেটা, আউটপুট যেটা, সেটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। নাম্বার অফ স্টুডেন্ট আর ইনফ্রাস্ট্রাকচারের সাথে সম্পর্ক যদি দেখি আমরা, যেমন ধরো অ্যাজ ফর এক্সাম্পল, আমরা আমাদের যদি এরকম হতো, তোমরা হয়তো স্টুডেন্ট সংখ্যা কম, কিন্তু যদি এরকম হতো যে তোমাদের ইয়ারে আজ 300 জন স্টুডেন্ট আছো, এখন 300 জন স্টুডেন্টকে আমি কিন্তু এই জুমের মাধ্যমে ক্লাস নিতে পারতাম না।
কারণ জুমের একটা লিমিটেশন আছে যে জুমে একসাথে 200 জন স্টুডেন্ট কি করতে পারে, ক্লাস করতে পারে। তাহলে এই যে ইনফ্রাস্ট্রাকচারের উপর ভিত্তি করে কিন্তু নাম্বার অফ স্টুডেন্ট আমি কতজন নিব, অর্থাৎ জুমের ক্যাপাসিটির উপর ভিত্তি করে আমাকে কি করতে হবে, আমার স্টুডেন্ট এখানে আমি কি করতে পারবো, এনলিস্ট করতে পারবো বা স্টুডেন্টকে এখানে আনতে পারবো। তো এই যে ইনফ্রাস্ট্রাকচার, তোমরা ধরো ক্লাসরুমের কথাই ধরো, যে ক্লাসরুমে যে তোমাদের যদি চেয়ার থাকে 10টা, তাহলে আমি কিন্তু 10 জন স্টুডেন্টকে এখানে অ্যাডমিট করতে পারবো, এর বেশি কিন্তু আমি অ্যাডমিট করতে পারবো না। আবার ক্লাসরুমে যদি চেয়ারের সংখ্যা 20টা থাকে, তাহলে 20 জন স্টুডেন্টকে আমি অ্যাডমিট করতে পারবো। কাজেই ইনফ্রাস্ট্রাকচারের উপর কিন্তু ডিপেন্ড করছে আমার নাম্বার অফ স্টুডেন্ট অ্যাডমিট কত করবো। কাজেই ইনফ্রাস্ট্রাকচার এটা হচ্ছে তোমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর নাম্বার অফ স্টুডেন্ট এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এখানে আমরা দেখি যে আর্নিং এর সাথে এডুকেশনের এক সম্পর্ক দেখানো আছে। দেখো যে আমরা যদি একটু খেয়াল করি, যারা হায়ার এডুকেটেড তাদের সাধারণত তাদের আর্নিংটা বেশি হয়, কারণ কি তারা একটু হায়ার কোয়ালিটির জবগুলো করে। কাজেই এডুকেশন একজন ইন্টারমিডিয়েট পাস করা একজন স্টুডেন্ট, সে কিন্তু একজন এক্সিকিউটিভ হওয়ার আশা করতে পারে না, একজন ভালো অফিসার হতে পারে না। কিন্তু একজন অনার্স মাস্টার্স করা একজন স্টুডেন্ট, সে কিন্তু ডেফিনেটলি এক্সিকিউটিভ হতে পারে বা সিনিয়র অফিসার হিসেবে সে কাজ করতে পারে। তো কাজেই এই এডুকেশনের উপর ডিপেন্ড করে তার আর্নিংটা। কাজে এডুকেশনটা কি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর আর্নিংটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আমরা মনে হয় এই জিনিসটা বোঝাতে সক্ষম হয়েছি যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কোনগুলো আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কোনগুলো। কারো কোনো সমস্যা থাকলে একটু আমাকে বলতে পারো যে স্যার এখানে প্রবলেম আছে, তাহলে আমরা ওই টপিক নিয়ে আমরা আলোচনা করতে পারি। তো এখানে আরেকটা বিষয় দেখো যে হাইট আর ওয়েটের মধ্যে যে সম্পর্কটা আমরা দেখি। দেখো কারো যদি হাইট বেড়ে যায়, তোমাদের মধ্যে দেখো যাদের হাইট বেশি, অর্থাৎ কেউ কিন্তু তোমাদের মধ্যে অনেকে আছো যে 5 ফিট 6 ইঞ্চি, 5 ফিট 5 ইঞ্চি, তার কিন্তু সাধারণত ওয়েটটাও কি হয়, বেশি হয়। আবার তোমাদের মধ্যে যাদের হাইট 5 ফিট অথবা 5 ফিটের কম, তাদের ওয়েটও কিন্তু কম। তার মানে হাইটের উপর ডিপেন্ড করছে তার ওয়েটটা কত হবে। তাহলে হাইটটা কি, এটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর ওয়েটটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। দেন প্রোডাকশনের সাথে এমপ্লয়মেন্ট, এটা যদি চিন্তা করো যে এমপ্লয়মেন্ট মানে আমি আমার একটি কাজে কতজন লোক নিয়োজিত আছে, কতজনকে দিয়ে আমি কাজ করাচ্ছি, তার উপর ডিপেন্ড করবে কিন্তু আমার প্রোডাকশন। আমি যদি 50 জন লোক নিয়ে কাজ করি, তাহলে আমার প্রোডাকশন যতটুকু হবে। আমি যদি 100 জন লোক নিয়ে কাজ করি, তাহলে প্রোডাকশন কি আরো বেশি হবে না, আরো বেশি হবে। তাহলে এই এমপ্লয়মেন্টের উপর ডিপেন্ড করছে কি, প্রোডাকশন। কাজে এই এমপ্লয়মেন্টটা কি, এটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর প্রোডাকশনটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এবার আমরা আসি যে ইম্পর্টেন্স অফ রিগ্রেশন অ্যানালিসিস, যে আমাদের কেন আমরা এই রিগ্রেশন অ্যানালিসিস আমরা করব। এখানে তোমার মেজর 3টা ইম্পর্টেন্সের কথা বলা আছে। একটি হচ্ছে যে ইট প্রোভাইডস এস্টিমেট অফ ভ্যালুজ অফ ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ফ্রম দ্য ভ্যালুজ অফ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, যেটা আমরা একটু আগে বললাম যে রিগ্রেশন অ্যানালিসিসে কি করে, এটা হচ্ছে যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এর ভ্যালুর উপর ভিত্তি করে ডিপেন্ডেন্ট ভ্যালুটাকে এস্টিমেট করে। অর্থাৎ তোমার ধরো তোমার কাছে বিগত 5 বছরের ডেটা আছে যে একটা বিজনেসের, যে ওই বিজনেস থেকে রিটার্নটা আউটপুটটা কত আসছে। তো সেই আউটপুটের উপর ভিত্তি করে কিন্তু আমরা ভবিষ্যতে আউটপুট কত আসতে পারে সেটা কিন্তু আমরা এই রিগ্রেশন অ্যানালিসিসের মাধ্যমে কিন্তু সেটা নির্ধারণ করতে পারবো। কাজেই এটা কি করে, এটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ভ্যালুর উপর ডিপেন্ড করে কি করে, ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ভ্যালুটাকে এস্টিমেট করতে সহায়তা করে থাকে। দেন রিগ্রেশন অ্যানালিসিসের মাধ্যমে সেকেন্ড ইম্পর্টেন্সটা কি বলা আছে, যে ইট ক্যান বি এক্সটেন্ডেড টু অর মোর ভ্যারিয়েবলস হুইচ ইজ নন অ্যাজ মাল্টিপল রিগ্রেশন। অর্থাৎ এই রিগ্রেশনটা শুধু 2টা ভেরিয়েবলের মধ্যেই যে রিগ্রেশন অ্যানালিসিস হয় সেটা কিন্তু না, 2 বা ততোধিক ভেরিয়েবলের মধ্যেও কি হতে পারে, রিগ্রেশন অ্যানালিসিস হতে পারে। তো সেই ক্ষেত্রে এই রিগ্রেশন অ্যানালিসিসকে বলা হয় মাল্টিপল রিগ্রেশন। অর্থাৎ আমরা নর্মালি 2টা ভেরিয়েবলের মধ্যে যখন মানে রিলেশন দেখাই, অর্থাৎ একটা ভেরিয়েবলের পরিবর্তনের ফলে অন্য একটা ভেরিয়েবলটা কি হারে পরিবর্তিত হচ্ছে সেই হারটা যখন আমরা নির্ণয় করি 2টা ভেরিয়েবলের মধ্যে, তখন সেটাকে নর্মাল আমরা রিগ্রেশন অ্যানালিসিস বলি। কিন্তু যখন ভেরিয়েবল 2 এর অধিক থাকে তখন সেটাকে আমরা বলে থাকি এটা হচ্ছে মাল্টিপল
রিগ্রেশন অ্যানালিসিস। তো এই রিগ্রেশন অ্যানালিসিসের মাধ্যমে শুধু দুইটা চলক না, দুইয়ের অধিক চলকের মধ্যে কি করা যায়, রিগ্রেশন দেখানো যায়। এবার থার্ড ওয়ানে কি বলা আছে যে ইট শোজ দ্য নেচার অফ রিলেশনশিপ বিটুইন টু অর মোর ভেরিয়েবলস, অর্থাৎ দুই বা অধিক ভেরিয়েবলের মধ্যে নেচার অফ রিলেশনশিপ কেমন, রিলেশনশিপটা কেন, কীরকম, এটা কি লিনিয়ার রিলেশনশিপ আছে নাকি নন লিনিয়ার রিলেশনশিপ আছে, সেটা কিন্তু বাই স্ট্রেট লাইন রিলেশনশিপ আছে, কী ধরনের রিলেশনশিপ আছে, সেটা কিন্তু আমরা রিগ্রেশন অ্যানালিসিসের মাধ্যমেই আমরা কি করতে পারবো, জানতে পারবো বা বুঝতে পারবো। এবার আমরা আসি ইউজেস ইন অর্গানাইজেশন, অর্থাৎ আমরা এই যে রিগ্রেশন অ্যানালিসিস আমরা করব, এই রিগ্রেশন অ্যানালিসিসটা একটা অর্গানাইজেশনের ক্ষেত্রে কীভাবে ব্যবহার করা হয়, বা তুমি রিগ্রেশন অ্যানালিসিস যে শিখতেছো এটা তোমার জন্য কী উপকারী, কেন আমরা এটা শিখবো। তো সাধারণত বিজনেস পারপাসে এই রিগ্রেশন অ্যানালিসিসটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয়ে থাকে। আর কেন বিজনেস পারপাসে এটা বেশি ব্যবহার করা হয়ে থাকে, কারণ হচ্ছে যে বিজনেসটা কিন্তু ডিপেন্ড করে সম্পূর্ণরূপে প্রেডিকশনের উপরে। কারণ আমরা জানি যে ভবিষ্যৎটা সম্পূর্ণ অনিশ্চিত। আজকে আমি যে চিন্তা করছি সেটা যে কালকে সেটা ঠিক থাকবে সেটা কিন্তু নাও থাকতে পারে, অর্থাৎ ভবিষ্যৎ সবসময় পরিবর্তনশীল। সেই ক্ষেত্রে যে আমরা যে আমাদের যে থিঙ্কিংটা সেটা যদি সেই প্রেডিকশনটা যদি ঠিক থাকে তাহলে কি হয়, আমরা সঠিকভাবে ডিসিশনটা কিন্তু নিতে পারি। আর সঠিক সিদ্ধান্ত যদি নিতে পারি তাহলে আমাদের বিজনেসের ক্ষেত্রে সফলতার হারটা বেড়ে যায়। আর যদি আমার প্রেডিকশনই যদি ঠিক না থাকে, অর্থাৎ আমি যদি মনে করি যে না আমার যে প্রোডাক্টটা আমি মার্কেটে নতুন নিয়ে আসলাম এই প্রোডাক্টটা হয়তো 1000 জনে কিনবে, এটা আমার প্রেডিকশন, তাহলে আমি কি করব, আমি হয়তো 1000 বা 1000-এর কিছু বেশি প্রোডাক্ট আমি প্রডিউস করব। তো এখন দেখা গেল যে এই প্রেডিকশনের উপর ভিত্তি করে আমি 1000 প্রোডাক্ট প্রডিউস করলাম, কিন্তু দেখা গেল সেল হলো মাত্র 500 প্রোডাক্ট, তাহলে কি হবে, বাকি 500 বা 600 প্রোডাক্ট কিন্তু নষ্ট হয়ে যাবে। কাজেই আমাদের প্রেডিকশনটা ইম্পর্টেন্ট, যে আমরা কতটুকু প্রেডিক্ট করতে পারলাম, যত ইফেক্টিভ প্রেডিকশনটা হবে তত আমরা কি করতে পারবো, ভবিষ্যৎ সম্পর্কে আমরা সিদ্ধান্ত নিতে পারবো। তো এই রিগ্রেশন অ্যানালিসিসের মাধ্যমে আমরা কি করতে পারবো, আমাদের ফিউচার প্রোডাকশন, কনজাম্পশন, ইনভেস্টমেন্ট, প্রাইস, প্রফিট, সেলস ইত্যাদি সম্পর্কে আমরা আগেই প্রেডিকশন করতে পারবো। আর এই প্রেডিকশন করার ফলে কি হবে, যে আমরা যদি সঠিক প্রেডিকশন করি তাহলে আমাদের ব্যবসায় সফলতাও সহজে আমরা সফলতাটাকেও ছিনিয়ে নিয়ে আসতে পারবো। আর যদি প্রেডিকশনটা আমার সঠিক না হয় তাহলে কিন্তু আমরা ব্যবসায় সফল হতে পারবো না। কাজেই আমরা ব্যবসা সম্পর্কে, ব্যবসা ইনভেস্টমেন্ট সম্পর্কে, ভবিষ্যতে কত সেল হবে, প্রফিট কীরকম হবে, দামে কী পরিবর্তন আসতে পারে, প্রোডাকশন কীরকম হতে পারে ইত্যাদি সম্পর্কে যে ভবিষ্যৎ প্রেডিকশনের জন্য আমরা কি করব, আমরা এই রিগ্রেশন অ্যানালিসিস করব। শুধু নট অনলি দ্যাট, আমাদেরকে আরও কিছু সোসিওলজিক্যাল কিছু স্টাডির ক্ষেত্রে বা ইকোনমিক প্ল্যানিংয়ের ক্ষেত্রে কিন্তু এই রিগ্রেশন অ্যানালিসিসটা ইম্পর্টেন্ট। কারণ একটা দেশের যখন প্ল্যান করা হয়, আমরা আমাদের দেশে অনেক সময় 5 ইয়ার প্ল্যান, 3 ইয়ার প্ল্যান, বা আরও বেশি, তোমার এখন আমাদের বর্তমান সরকার আরও ভীষণ 2021 থেকে রিগ্রেশন লাইন, আমরা সাধারণত রিগ্রেশন অ্যানালিসিসের ক্ষেত্রে যে জিনিসটা করা হয় সেটা হচ্ছে যে রিগ্রেশন লাইন নির্ণয় করা হয়। আর রিগ্রেশন লাইন করার আগে আমাদের রিগ্রেশন ইকুয়েশন করে নিতে হয়। তো এখানে রিগ্রেশন লাইন বলতে আসলে আমরা কি বুঝি, রিগ্রেশন লাইন হচ্ছে ইজ এ লাইন দ্যাট বেস্ট ডেসক্রাইব দ্য লিনিয়ার রিলেশনশিপ বিটুইন টু ভেরিয়েবলস, অর্থাৎ দুইটা ভেরিয়েবলের মধ্যে যে লিনিয়ার রিলেশনশিপ আছে সেই রিলেশনশিপটা যে লাইনের মাধ্যমে দেখানো হয়ে থাকে, যে একটা চলকের পরিবর্তনের ফলে অন্য চলকটা যে পরিবর্তিত হচ্ছে এটা একটা লাইনের মাধ্যমে যদি আমরা দেখাই তাহলে ওই লাইনটাকে বলা হবে রিগ্রেশন লাইন। বুঝতে পারছো? আর এই ক্ষেত্রে যে দুইটা ভেরিয়েবল থাকে, কমপক্ষে দুইটা ভেরিয়েবল তো অবশ্যই থাকতে হবে, তা না হলে তো এদের মধ্যে রিলেশনও দেখানো যাবে না, বা একটা চলকের পরিবর্তনের ফলে অন্য চলকটা কতটুকু পরিবর্তিত হচ্ছে সেটা কিন্তু আসবে না। যেহেতু দুইটা ভেরিয়েবল থাকে তাহলে এই ক্ষেত্রে কিন্তু তোমার দুইটা ইকুয়েশন হয়, একটা ইকুয়েশন হচ্ছে এক্স অন ওয়াই আর একটা ইকুয়েশন হচ্ছে ওয়াই অন এক্স। আর যেহেতু দুইটা ইকুয়েশন হয় সেহেতু এখানে দুইটা রিগ্রেশন লাইন হয়, একটা হচ্ছে রিগ্রেশন লাইন অফ ওয়াই অন এক্স আর একটা রিগ্রেশন লাইন অফ এক্স অন ওয়াই। আমরা আগেই দেখেছি দুইটা রিগ্রেশনের ক্ষেত্রে দুইটা ভেরিয়েবল থাকে, একটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আর এই দুইটা ভেরিয়েবলের
একটার পরিবর্তনের ফলে অন্যটা কিভাবে পরিবর্তিত হলো বা কতটুকু পরিবর্তিত হলো সেটাই আমরা রিগ্রেশনের মাধ্যমে দেখি। আর এই ক্ষেত্রে দুইটা ইকুয়েশন হয়, একটা হচ্ছে রিগ্রেশন ইকুয়েশন অফ ওয়াই অন এক্স আর একটা রিগ্রেশন ইকুয়েশন অফ এক্স অন ওয়াই। অর্থাৎ একটা দুইটা ভেরিয়েবল, একটা ভেরিয়েবল ধরো এক্স ধরলাম আর একটা ভেরিয়েবল ওয়াই ধরলাম। তো এক্স কে যদি আমি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ধরি তাহলে ওয়াই তখন কি হবে? ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হবে। আবার ওয়াই কে যদি আমি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ধরি তখন এক্স কি হবে? ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হবে। তো কাজেই এই যে একটা ভেরিয়েবলের ওয়াই পরিবর্তনের ফলে হ্যাঁ অন্য ভেরিয়েবলটা যে পরিবর্তিত হচ্ছে এটা কখনো একটা ইন্ডিপেন্ডেন্ট ধরবো আর একটাকে ডিপেন্ডেন্ট ধরবো, কখনো একটাকে ডিপেন্ডেন্ট ধরবো আর একটাকে ইন্ডিপেন্ডেন্ট ধরবো। তো এখানে দুইটা ভেরিয়েবল থাকার কারণে দুইটা রিগ্রেশন ইকুয়েশন হয় এবং দুইটা রিগ্রেশন ইকুয়েশনের দ্বারা আমাদের কি করতে হয়? দুইটা রিগ্রেশন লাইন অঙ্কন করতে হয়। ঠিক আছে, একটা হচ্ছে যে এক্স অন ওয়াই আর একটা হচ্ছে ওয়াই অন এক্স। বুঝতে পারলাম তোমাদেরকে? রিগ্রেশন অ্যানালিসিসে কয়টা ভেরিয়েবল থাকে? দুইটা ভেরিয়েবল থাকে। আমি কি মিউট করে রাখছি তোমাদেরকে? তোমাদেরকে মিউট করিনি। আমার কথা শুনতে পাচ্ছ? আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমি জি যেটা স্যার শুনতে পাইতেছি। আমি যেটা বলেছি সেটা হচ্ছে যে রিগ্রেশন এর ক্ষেত্রে অ্যানালিসিসের ক্ষেত্রে কয়টা ভেরিয়েবল থাকে? কমপক্ষে দুইটা ভেরিয়েবল। দুইটা ভেরিয়েবল, একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকে আর একটা থাকে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। হ্যাঁ এক্স্যাক্টলি। তো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বলতে কি বলেছি আমরা? যে ভেরিয়েবলটা অন্য ভেরিয়েবলের উপর ডিপেন্ড করে না। ঠিক আছে, সেটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে যেটা অন্যের উপরে ডিপেন্ড করে। যেমন আমরা বলেছি যে তোমার দাম বাড়লে চাহিদা কি হয়? কমে যায় নাকি? কমে যায়। আর দাম কমলে চাহিদা বেড়ে যায়। তাহলে এই যে দামের উপরে কি হচ্ছে? দামের উপরে কিন্তু চাহিদা ডিপেন্ড করছে, তাই না? দাম বাড়লে চাহিদা কমে যাচ্ছে, দাম কমলে চাহিদা বেড়ে যাচ্ছে। তার মানে দাম ইন্ডিপেন্ডেন্ট। দামটা কি ইন্ডিপেন্ডেন্ট না? দাম কিন্তু কারো দিকে তাকাচ্ছে না, কিন্তু দামের কারণে কি হচ্ছে? চাহিদাটা পরিবর্তন হচ্ছে। কখনো দাম বেড়ে গেলে চাহিদা কমে যাচ্ছে, কখনো দাম কমে গেলে চাহিদাটা কমে যাচ্ছে। তাহলে এই যে চাহিদাটা, এটা হচ্ছে কি? ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এই ক্ষেত্রে দামটা হচ্ছে কি? ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এখন দেখো এটা কিন্তু উল্টাও হতে পারে। উল্টা কিভাবে হতে পারে? যে চাহিদা যদি বেড়ে যায় তাহলে দাম কি হয়? বেড়ে যায়। কি বাজারে যদি মাছের ইলিশ মাছ যদি কম থাকে আর ওই এলাকার মানুষ যদি মনে করে যে ইলিশ মাছ খাবো, আজকে বৃষ্টি হয়েছে, আজকে ইলিশ মাছের খিচুড়ি খেতে হবে, তাহলে কি ইলিশ মাছের দাম বেড়ে যাবে। দাম বেড়ে যাবে। তার মানে আমরা সব সময় কিন্তু এটা বলতে পারবো না যে দামের সাথে চাহিদার সম্পর্ক। চাহিদার সাথেও কিন্তু দামের সম্পর্ক আছে, আছে না? দামের সম্পর্ক আছে। এক্স্যাক্টলি। তো যদি এরকম হয় যে চাহিদা যদি বেড়ে যায়, স্বাভাবিক কারণে দামও কি হবে? বাড়বে। আবার চাহিদা যদি কমে যায়, দাম কি হবে? কমে যাবে। তাহলে এই যে দাম আর চাহিদা, এটা কিন্তু কখনো একটা ডিপেন্ডেন্ট হচ্ছে, কখনো আবার আরেকটা ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে। কাজেই আমরা বলেছি যে আমাদের রিগ্রেশন ইকুয়েশনে দুইটা ভেরিয়েবল থাকবে, একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর একটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তো আমরা যদি একটা ভেরিয়েবলকে এক্স ধরি আর একটা ভেরিয়েবল তখন কি হবে? ওয়াই হবে। তো আমি যদি এক্স কে ইন্ডিপেন্ডেন্ট ধরি, ওয়াই তখন কি হবে? ডিপেন্ডেন্ট হবে। আমি যদি এখানে দেখো যে y = a + bx, এটা একটা ইকুয়েশন। হ্যাঁ, এখানে কিন্তু এই ইকুয়েশন দ্বারা কি বোঝানো হচ্ছে? যে y ডিপেন্ড করতেছে কার উপরে? x এর উপরে। y ডিপেন্ড করতেছে কিসের উপরে? x এর উপরে। তোমরা দেখতে পাচ্ছ y = আমরা যে স্ক্রিন শেয়ারটা করলাম, এখানে কি দেখানো আছে? যে y = a + bx, এটা একটা ইকুয়েশন। হ্যাঁ, আমরা বলেছি যে দুইটা ভেরিয়েবল যেহেতু থাকে সেহেতু এখানে দুইটা ইকুয়েশন হয়। একটা হচ্ছে ইকুয়েশন হচ্ছে y on x আর একটা ইকুয়েশন হচ্ছে x on y। ক্লিয়ার? একটা ইকুয়েশন হচ্ছে x on y আর একটা ইকুয়েশন হচ্ছে y on x। অর্থাৎ ওই যে যেটা বললাম যে দামের সাথে চাহিদার সম্পর্ক, কখনো দাম পরিবর্তন হলে চাহিদার পরিবর্তন হয়, আবার কখনো কি চাহিদা পরিবর্তন হলে দামের পরিবর্তন হয়। কাজেই তোমার এই দুইটা ভেরিয়েবল কখনো একটা ইন্ডিপেন্ডেন্ট, কখনো একটা ডিপেন্ডেন্ট, কখনো আবার সেটা ডিপেন্ডেন্ট, কখনো সেটা ইন্ডিপেন্ডেন্ট, এভাবে হয়ে থাকে। তো আমরা যদি দেখি যে যদি ইকুয়েশনটা এভাবে হয়, x on y হয়, x on y যদি হয় তাহলে x on y মানে কি? x ডিপেন্ড করে কার উপরে? y এর উপরে। y এর উপর। হ্যাঁ, আর y on x মানে কি? y ডিপেন্ড করে কার উপরে? x এর উপরে। x এর উপরে। ওকে, তো এখানে যে দুইটা ভেরিয়েবলের জন্য যে দুইটা ইকুয়েশন হয় সেই ইকুয়েশনটা আমরা দেখি। যখন রিগ্রেশন ইকুয়েশন অফ x on y, তখন
সূত্রটা হচ্ছে কি x = a প্লাস by বি বিওয়াই by তার মানে এখানে a আর b দুইটা কি কিন্তু আননোন কনস্ট্যান্ট। a আর b দুইটা কি আননোন কনস্ট্যান্ট, আর Constant. x হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর y হচ্ছে কি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। কারণ কি, কারণ ইন্ডিপেন্ডেন্ট। x এর মান ডিপেন্ড করতেছে কিসের উপরে, y এর উপরে, ঠিক আছে। আর a আর b দুইটা আননোন কনস্ট্যান্ট। আমরা কি কনস্ট্যান্ট শব্দটা বুঝি? কে কি বলতে পারবা কনস্ট্যান্ট বলতে কি বুঝি? পারবা না না? আচ্ছা, আমরা ভেরিয়েবল শব্দটা একই থাকবো। কনস্ট্যান্ট হচ্ছে স্থান কাল পাত্র ভেদে যেটা পরিবর্তন হয় না, সেটা হচ্ছে কনস্ট্যান্ট। হ্যাঁ, যেমন ধরো তুমি যদি স্বর্গে যাও, ঢেকি স্বর্গে গেলে কি বলে না, ধান মানে? ধান মানে জি হ্যাঁ, স্যার। ঢেকি স্বর্গে গেলে ধান মানে। হ্যাঁ, তো এখন তুমি নোমান, তুমি যদি চাঁদে যাও তাহলে তোমার চোখ কয়টা থাকবে? দুইটা থাকবে না একটা থাকবে? স্যার দুইটাই। দুইটি থাকবে। তোমার হাত দুইটা যদি জি, নিয়ে স্যার। যাও তাহলে ওখানে দুইটি থাকবে, কোনো কিছু দুইটাই। পরিবর্তন কিন্তু হবে না। হ্যাঁ, এখন কথা হলো যে এই যে নোমান, তোমার ওজন আজকে ধরো তোমার এই এখন তুমি পৃথিবীতে আছো, এখন তোমার ওজন কত? স্যার কত? 50। 50 কেজি। আচ্ছা, তুমি যদি চাঁদে যাও তাহলে তোমার ওজন জি, কি স্যার। 50 কেজি থাকবে? না স্যার কমে যাবে। কমে যাবে। তাহলে এই যে ওজনটা কিন্তু ভেরিয়েবল। তুমি নোমান, তোমার জি ওজন, স্যার। তোমার ওজনটা কোথায় ছিল? তোমার ওজনটা ছিল হচ্ছে 50 কেজি, আর তুমি চাঁদে গেলে তোমার ওজন হয়তো 5 কেজি জি, হবে। স্যার। হ্যাঁ, এখন এই 5 কেজি আর 50 জি, কেজিটা স্যার। পরিবর্তন হয়ে গেল না? তাহলে এই যে তোমার যেটা জি, স্যার। পরিবর্তন হচ্ছে, জি, স্যার। যেটা পরিবর্তন হচ্ছে সেটা হচ্ছে তোমার কি ভেরিয়েবল। যেটা পরিবর্তন হচ্ছে সেটা হচ্ছে কি ভেরিয়েবল। এই যে তোমার ওজনটা, তোমার এটা কি ভেরিয়েবল। আর কনস্ট্যান্ট হচ্ছে যেটা হ্যাঁ, স্থান কাল সমস্যা পাত্র আছে। ভেদে। হ্যাঁ, শোনা যাচ্ছে না? হ্যালো, শুনতে পাচ্ছ না? স্যার ধীরে ধীরে শোনা যাচ্ছে। জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা, ওকে। যেটা বলতেছিলাম যে এই নোমান যখন চাঁদে যাবে, তখন নোমান যদি দুইটা চোখ নিয়ে যায়, চাঁদের দুইটা চোখ থাকবে। নোমানের দুইটা যদি পা নিয়ে যায়, দুইটা পা থাকবে। দুইটা হাত নিয়ে গেলে দুইটা হাত চাঁদে থাকবে। তার মানে যে এগুলো কিন্তু পরিবর্তন হচ্ছে না। এগুলো কি? এগুলো হচ্ছে কনস্ট্যান্ট। বুঝতে পারছো? কনস্ট্যান্ট বলতে আমরা কি বুঝি? যেগুলো স্থান কাল পাত্র ভেদে পরিবর্তন হয় না, সেগুলো হচ্ছে কনস্ট্যান্ট। ক্লিয়ার? হ্যালো? কনস্ট্যান্ট। জি স্যার, অপরিবর্তনীয়। হ্যাঁ, অপরিবর্তনীয় সেগুলো হচ্ছে কনস্ট্যান্ট। আর ভেরিয়েবল কোনগুলো? যেগুলো পরিবর্তনশীল, সেগুলো হচ্ছে তোমার জি পরিবর্তনশীল। স্যার। হ্যাঁ, এই যে ধরো y, এই যে জি, y, স্যার। এই যে x, y এবং x এগুলো কিন্তু জি দুটি স্যার। পরিবর্তনশীল। এটা এই দুইটি কিন্তু কি মানে পরিবর্তনশীল, এই দুইটি পরিবর্তনশীল। কিন্তু এখানে দেখি আমরা যখন রিগ্রেশন ইকুয়েশন অফ x অন y হয়, তখন x = a প্লাস by, তখন x হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। কিসের উপর ডিপেন্ড করতেছে? y ভেরিয়েবলের উপরে। ওয়াই ভেরিয়েবল উপর। এক্স্যাক্টলি। তো এখন দেখো a আর b, এখানে কি বললাম আমরা? a আর b হচ্ছে আননোন কনস্ট্যান্ট, অর্থাৎ a আর b এর মান আমরা জানি না। কিন্তু a আর b এর মান সবসময় কি থাকবে? ফিক্স থাকবে। a আর b এর মান আমরা কি জানি? জানি না। কিন্তু a আর b এর মানটা কি থাকবে? না। ফিক্স থাকবে, ফিক্সড। কনস্ট্যান্ট। তো ধরে নাও, এখন ধরো এর মান যদি এখানে 5 হয় আর b এর মান যদি 2 হয়, এর মান কত? 5। তোমাদের কাছে কলম আছে? একটু তোমরা কলম নিয়ে বসবা। এর মান যদি 5 হয়, b এর মান যদি 2 হয়, এই ক্ষেত্রে y এর মান যদি 2 ধরি আমরা, y এর মান 2 ধরি, তাহলে x এর মানটা কত আসবে? 5 2 * 2 হবে তাহলে 4, তাহলে 5 + 4 কত? 9 হয় না? জি স্যার, 9 হবে। হ্যাঁ, এর মান বললাম, আবার বলি শোনো। এর মান যদি 5 হয় আর b এর মান কত হয়? 2 হয়। 2 আমরা বলেছি a আর b দুইটা কি জিনিস? আননোন কনস্ট্যান্ট। অপরিবর্তনীয়। অপরিবর্তনীয় constant। আননোন কনস্ট্যান্ট কেন বলতেছি? কারণ এই দুইটার মান আমরা জানি না। জি মান স্যার। আমরা জানি না, কিন্তু এই জানি দুইটার না। মান সাধারণত কি থাকে? তোমার আমাদের বের করে নিতে হয়। কাজেই আমরা a আর b এর মান যদি বের করে নিতে পারি, তাহলে এই দুইটার মান তো আর পরিবর্তন হবে না। পরিবর্তন হবে কার মান? y এর মান। ঠিক আছে? ওয়াই এর মান। হ্যাঁ, তো y এর মান যতটুকু পরিবর্তন হবে, x এর মান ততটুকু হারেই পরিবর্তিত হবে। ঠিক আছে? তো ধরে নেই আমরা যে a হচ্ছে 5 আর b হচ্ছে কি 2। এখন যদি y এর মান 2 হয়, তাহলে x এর মান কত হবে?
তাহলে 2 প্লাস 9 হ্যাঁ 2 ইনটু 2 হবে, কারণ y এর মান হবে 2 আর b এর মান আমরা জানি 2, তাহলে 2 দুগুণে কত হবে 2 4, আর চার। এর মান কত জানি 5, তাহলে 5 আর হলো 4 যোগ করলে কত 4 হবে 9 9 হয়। হ্যাঁ এক্স্যাক্টলি। এখন যদি মনে নয়। করি আমরা, হ্যাঁ এখন যদি মনে করি যে y এর মান 2 না, y এর মান 3, y এর মান যদি 2 না হয় কি হয় 3 হয়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমার x এর মান পরিবর্তন হবে। দেখো y এর মান যদি 3 হয় তাহলে এখানে b এর মান কত, b এর মান আমরা জানি 2, 2 তাহলে 2 3 দুগুণে কত 6, তাহলে 6 6 এর আর সাথে 5 5 যোগ 11 করলে কত হবে 11 11 হবে। 11 তাহলে তোমার x এর মান কত আসতেছে 11, তাহলে 11 পরিবর্তন হচ্ছে কার মানটা x এর মান, কিন্তু কারণ y এর মান যদি চেঞ্জ হয় x এর মান অটোমেটিক্যালি x পরিবর্তন এর মানও হয়ে যাচ্ছে। দেখো পরিবর্তন হয় যে y এর মান যখন 2 ছিল তখন x এর মান ছিল 9, যখন y এর মান 3 হলো তখন x এর মান কত 11, তাই 11 না? তাহলে এখানে y টা হচ্ছে কি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এখানে y টা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ভেরিয়েবল আর x টা হচ্ছে কি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ওকে, ভেরিয়েবল। তাহলে আমরা এবার আরেকটা ইকুয়েশন দেখি যে রিগ্রেশন ইকুয়েশন অফ y অন x। y অন x মানে কি, যে y ডিপেন্ড করবে কার X এর উপর। x এর উপরে। তো যেটা ডিপেন্ড করে, হ্যাঁ সেটাকে আমরা সাধারণত নির্ভরশীল। বাম দিকে, হ্যাঁ নির্ভরশীল যেটা সেটাকে বাম দিকে দেখাই, আর যার উপর ডিপেন্ডেন্ট যেটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল সেটাকে কি দেখাই ডান দিকে দেখাই। এখন দেখো যে যেহেতু y ডিপেন্ডেন্ট x এর উপরে, তাহলে এখানে আমরা y ইকুয়াল টু লিখবো, আর আগের মতো a প্লাস b থাকবে, ঠিক আছে। আর এখানে যেহেতু x এর উপর ডিপেন্ডেন্ট সেহেতু b এর সাথে কি হবে x গুণ হবে। তো এখন যদি x এর মান পরিবর্তন হয় আগের মতোই y এর মান পরিবর্তন হবে না, হবে, কারণ হচ্ছে যে a আর b তো আননোন কনস্ট্যান্ট, এই দুটো তো পরিবর্তন হবে না, এই দুইটার মান তো ফিক্স থাকবে, কাজেই x যদি পরিবর্তন হয় y এর মানও কি হবে পরিবর্তন হবে। বুঝতে পারলাম? বুঝতে পেরেছো? ইয়েস স্যার। ওকে, আমরা তাহলে নেক্সট পরের অংশে চলে যাই। রিগ্রেশন লাইন এন্ড কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন। আমরা এই জিনিসগুলো একটু দেখি যে আমরা এর আগে নেচার অফ কোরিলেশন সম্পর্কে আমরা কিন্তু দেখে এসেছি, তাই না? আগের চ্যাপ্টারে তোমাদের ক্লাস নিয়েছি, তো ওই ক্ষেত্রে আমরা দেখেছি যে কোরিলেশনটা কি ধরনের হতে পারে। একটা হচ্ছে পারফেক্ট পজিটিভ কোরিলেশন, আর একটা হচ্ছে পারফেক্ট নেগেটিভ কোরিলেশন। আমরা কিন্তু বলেছিলাম যে পারফেক্ট পজিটিভ কোরিলেশন কখন হয়, বলেছিলাম না? যখন r এর মান কি +1 এর চেয়ে কি হয় বেশি হয়। বেশি না কম হয়। পারফেক্ট পজিটিভ হলো যখন r এর মান সমান +1 হয়, আর পারফেক্ট পজিটিভ না হয়ে যদি পার্শিয়াল পজিটিভ হয় তখন r এর মান 1 অপেক্ষা কি হয় কম হয়। তো যখন কম হয়। পারফেক্ট পজিটিভ হবে, পারফেক্ট মানে 1, ঠিক আছে, বলে না যে এই জিনিসটা পিওর মানে 100% ভালো, জি স্যার। তাই বোঝায় না? আর 100% মানে কি 1, এক নাম্বার। সেটা কি পারফেক্ট বলতে আমরা এক নাম্বার বুঝি না 2 নাম্বার বুঝি? 1 নাম্বার বুঝি স্যার। এক নাম্বার বুঝি। তাহলে পারফেক্ট পজিটিভ কোরিলেশন যেটা, সেটা হচ্ছে যে তোমার সেই ক্ষেত্রে সেটা কি হবে, আর এর মান কত হবে +1 হবে, পজিটিভ যেহেতু। আর একটা পজিটিভ আর নেগেটিভ তোমাদেরকে আগে বলেছিলাম যে পজিটিভ হলে প্লাস হবে আর নেগেটিভ হলে কি হবে মাইনাস হবে। তো Minus আমরা হবে। প্রথম যে চিত্রটা আমরা দেখি যে পারফেক্ট পজিটিভ কোরিলেশন, তার মানে এই ক্ষেত্রে কোরিলেশনটা r সমান +1। তো এই ক্ষেত্রে আমরা বলেছিলাম যে ইকুয়েশন যে রিগ্রেশন লাইনটা পাওয়া যাবে সেই রিগ্রেশন লাইনটা স্ট্রেট লাইন হবে বা লিনিয়ার হবে। এটা কি হবে লিনিয়ার হবে, অর্থাৎ স্ট্রেট লাইন হবে, এটা বাম দিক থেকে ডান দিকে ঊর্ধ্বগামী হবে। তো এটাকে আমরা কি বলবো, যে একটা রিগ্রেশন x অন y আর একটা হচ্ছে y অন x। এখানে দুইটা লাইন আছে, একটু খেয়াল করছো? এখানে একটা x অন যেহেতু স্ট্রেট লাইন সেটা একসাথে মিশে গেছে, একটা হলো x অন y আর একটা হচ্ছে y অন x। X এই লাইনটাকে আমরা কি বলবো, একটা হচ্ছে x অন y আর একটা হচ্ছে y অন x। দুইটা রিগ্রেশন লাইন আমরা আগে বলেছিলাম, একটু আগে যেটা দেখিয়েছিলাম যে এই ক্ষেত্রে দুইটা ভেরিয়েবল থাকে, একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। যেহেতু দুইটা ভেরিয়েবল থাকে সেহেতু দুইটা ইকুয়েশন থাকে, একটা ইকুয়েশন হচ্ছে y অন x আর একটা হচ্ছে x অন y। আর যেহেতু দুইটা ইকুয়েশন থাকে সেহেতু দুইটা রিগ্রেশন লাইনও থাকে, একটা রিগ্রেশন লাইন অফ x অন y আর একটা রিগ্রেশন লাইন অফ y অন x। ক্লিয়ার? তো পারফেক্ট পজিটিভ কোরিলেশনের ক্ষেত্রে যে লাইনটা হয় সেটা স্ট্রেট লাইন হয় এবং এটা বাম দিক থেকে ডান দিকে ঊর্ধ্বগামী হয়ে থাকে। আর পারফেক্ট নেগেটিভ যেটা, সেটা সেই ক্ষেত্রে কোরিলেশনটা r সমান -1,
হ্যাঁ, এখানে 1 বাট এটা হবে -1। এক্ষেত্রেও আমার লিনিয়ার মাইনাস ওয়ানের মধ্যে সীমাবদ্ধ। আর সমান হচ্ছে -1 এর মধ্যে না, -1 হবে এক্স্যাক্টলি -1, ঠিক আছে? তো এখানে তোমার এটা কি হয়েছে, বাম দিক থেকে ডান দিকে এই রেখাটা কিন্তু নিম্নগামী হয়ে গেছে। একটা হচ্ছে এই রেখাটাকে আমরা বলি x on y, x on y রিগ্রেশন লাইন অফ x on y আর রিগ্রেশন লাইন অফ y on x। এবার আমরা পরেরটা দেখি। এই যে পার্শিয়াল পজিটিভ যেটাকে বলা হয়, যে হাই ডিগ্রি অফ পজিটিভ কোরিলেশন, আর একটা হচ্ছে হাই ডিগ্রি অফ নেগেটিভ কোরিলেশন। এখানে দেখছো যে আগের যে লাইনটা ছিল সেই লাইনটা কিন্তু কি ছিল, স্ট্রেট লাইন ছিল না, দুইটি কিন্তু একই দিকে গিয়েছিল, কিন্তু এখানে কিন্তু জি স্যার। লাইন দুইটা দুই রকম হয়ে গেছে। দেখো y on x টা গেছে এইদিকে স্ট্রেট হয়ে, আর x on y গেছে এখান থেকে স্ট্রেট এদিকে, ঠিক আছে? আচ্ছা, এদিকে ব্যাকে চলে গেল না। এখানে দেখো যে y on x টা দুইটি কিন্তু বাম দিক থেকে ডান দিকে ঊর্ধ্বগামী, খেয়াল করছো? জি স্যার। বাম দিক জি, থেকে ডান স্যার। দিকে ঊর্ধ্বগামী, কিন্তু একটা হচ্ছে যে y on x আর একটা হচ্ছে x on y। ওয়াই। তো এই দুইটা হচ্ছে দুইটা রিগ্রেশন লাইন, একটা রিগ্রেশন লাইন অফ y on x এটা, আর এটা হচ্ছে রিগ্রেশন লাইন অফ x on y। এটা কিন্তু পারফেক্ট পজিটিভ কোরিলেশন না, কারণ পারফেক্ট পজিটিভ কোরিলেশন হলে একই লাইন দিয়ে যেত, এটা বুঝতে পারছো? জি স্যার। এটা একই লাইন হতো, যেহেতু একই লাইন হয়নি তাহলে এটা পারফেক্ট পজিটিভ, এটা পার্শিয়াল পজিটিভ কোরিলেশন, হ্যাঁ, যেটাকে আমরা আরেকটা নামে বলতে পারি হাই ডিগ্রি অফ পজিটিভ কোরিলেশন। এবার এটা দেখো, এই ক্ষেত্রে লাল দাগটা চলে আসছে অ্যাডিশনাল, এই লাল দাগটাকে তোমরা ইগনোর করো, ঠিক আছে? এটা কেন কিভাবে আসলো আসলে আমি হয়তো কোনো জায়গা থেকে চলে গেল আমার না। আচ্ছা, ঠিক আছে। তো এখানে হাই ডিগ্রি অফ নেগেটিভ কোরিলেশন আমরা যদি দেখি যে এই ক্ষেত্রে দুইটা লাইনই কিন্তু বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী হয়ে গেছে, দেখছো? বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী হয়েছে। একটা রিগ্রেশন লাইন হচ্ছে y on x এটা, আর এটা হচ্ছে x on y, যেটাকে আমরা কোরিলেশনে কি দেখাইছিলাম, হাই ডিগ্রি অফ নেগেটিভ কোরিলেশন দেখাইছিলাম, যেটাকে আমরা বলেছিলাম যে পার্শিয়াল নেগেটিভ কোরিলেশন। এবার আমরা পরেরটা দেখি যে লো ডিগ্রি অফ পজিটিভ কোরিলেশন। হ্যাঁ, যে পজিটিভ কোরিলেশন বাট এখানে কোরিলেশনটা কি কম, সেই ক্ষেত্রে কিন্তু এটা দেখো যে বাম দিক থেকে ডান দিকে এটা ঊর্ধ্বগামী, কিন্তু এটা এটা মানে খুবই নিম্নমুখী হয়ে গেছে, এটা ঊর্ধ্বমুখী না। আবার লো ডিগ্রি স্যার, পজিটিভ, হ্যাঁ বলো। মানে দুইটার চিত্র তো স্যার প্রায় সেম, তো যদি স্যার যদি শুধু চিত্র দিয়ে দেওয়া হয় প্রশ্নের মধ্যে, তাহলে আমরা মানে কিভাবে বুঝতে পারবো যে কোনটা? চিত্রটা হলো, দেখো তোমরা একটু একটু খেয়াল করো যে আগের যে চিত্রটা, এই চিত্রটা কিন্তু বাম দিক থেকে ডান দিকে একটু বেশি ঊর্ধ্বগামী হয়েছে, এবং এটা এটা কিন্তু আর পরের যে চিত্রটা দেখো এটা কিন্তু বেশি একটু হেলানো আছে না ডান দিকে। পরেরটা আমরা যদি দেখি, দেখো পরের যে জায়গা, এই দেখো একটু হেলানো আছে না ডান দিকে, ডান দিকে জি হেলানো স্যার। আছে। এখন চিত্র দিয়ে তোমাকে বলবে না যে এটা হাই ডিগ্রি বা লো ডিগ্রি অফ পজিটিভ করে, এভাবে হয়তো বলবে না, তোমাকে হয়তো বলতে পারে যে তুমি রিগ্রেশন ইকুয়েশন অফ y on x হাই ডিগ্রি অফ কোরিলেশনের ক্ষেত্রে কিভাবে হবে সেটা দেখাও, এভাবে বলতে পারে। তো তখন তুমি এটা শর্টকাট, যদি এক কুইজ টাইপ কোশ্চেন থাকে সেক্ষেত্রে হয়তো থাকতে পারে। ব্রড কোশ্চেন তো আর এভাবে থাকবে না, ব্রড কোশ্চেন তো অঙ্কের আকারে থাকবে। তো এই ক্ষেত্রে তোমার তখন তুমি তোমার মতো করে তুমি দেখাতে পারবা, ঠিক আছে? এটা তো আরো নিচে হতে পারতো, আরো নিচের দিকে হতে পারতো না, হতে পারতো। এটা হচ্ছে যে জাস্ট অ্যাপ্রক্সিমেট একটা আইডিয়া, যে তোমার হাই ডিগ্রি অফ পজিটিভ কোরিলেশন হলে সেই ক্ষেত্রে এটা হয়তো এখান থেকে স্ট্রেট এইভাবে ঊর্ধ্বমুখী হইতো, হ্যাঁ? আর এখন কি হয়েছে, একটু নিচের দিকে চলে গেছে, ডান দিকে। তো আমরা এর পরেরটা দেখি। এই চিত্রটা দেখো যে এখানে কিন্তু তোমার নো কোরিলেশন, কোনো কোরিলেশন নাই, একটা চলকের পরিবর্তনের ফলে আরেকটা চলকের কোনো পরিবর্তন হয়নি। কোনো পরিবর্তন হয়েছে? কোনো পরিবর্তন হয়নি। এটাকে কিন্তু আমরা কিভাবে দেখাইছি, দেখো দুইটা রিগ্রেশন লাইন কিন্তু ঠিকই আমরা দেখিয়েছি, একটা হচ্ছে x on y আর একটা হচ্ছে y on x, মানে এটা, হ্যাঁ, x on y স্ট্রেট লাইন হচ্ছে এদিকে সোজা, হ্যাঁ, এটা কিন্তু বাম দিকে বা ডান দিকে ঊর্ধ্বগামী নিম্নগামী না, একবারে স্ট্রেট,
হ্যাঁ, মানে একটা চলক এক্স যতটুকু পরিবর্তন হয়েছে ওয়াই ততটুকু পরিবর্তন হয়েছে, যে কারণে এটা স্টেট হয়েছে, তাই না? তা না হলে তার জি স্টেট স্যার, হতো না। এক্স আর ওয়াই হচ্ছে মানে ভূমি রেখা যেটা। হ্যাঁ, ভূমি যেটা দেখো যে এটা কিন্তু একবারে এক্স যতটুকু পরিবর্তন হয়েছে ওয়াই ততটুকু পরিবর্তন হয়েছে, যে কারণে স্ট্রেট লাইন হয়েছে। আর যদি এরকম হতো যে এক্স 1 ইউনিট পরিবর্তনের ফলে ওয়াই এর 2 ইউনিট পরিবর্তন হতো, তখন কিন্তু এটা ফ্লাকচুয়েট করতো, তখন তো এদিকে যাইতো অথবা এদিকে যাইতো, যে কোনো একদিকে যেত না, আইদার তোমার জি ঊর্ধ্বমুখী স্যার। হইতো অথবা নিম্নমুখী হইতো। এটা কিন্তু তা হয় না, এটা একবারে স্ট্রেট লাইনে চলে গেছে, অর্থাৎ এক্স যতটুকু পরিবর্তন হয়েছে ওয়াই ততটুকু পরিবর্তন হয়েছে, মানে আসলে পরিবর্তন হয় নাই, এক্স যতটুকু আছে ওয়াই ততটুকুই ছিল, যে কারণে এখানে কোনো ততটুকু আছে। কোরিলেশন, হ্যাঁ কোনো কোরিলেশন এখানে নাই। এবং এই রিগ্রেশন ইকুয়েশনটা এভাবেই হবে যে এক্স অন ওয়াই হবে এরকম আর ওয়াই অন এক্স হবে এরকম, ঠিক আছে? আর আমরা এই রেখাটা তো জানি এটা কি, এটা ওয়াই, এটা হচ্ছে ওয়াই না, এটা ওয়াই, আর এটা কি, এটা হচ্ছে অর্থাৎ উলম্ব, যেটা যেটা আমরা বলি কি ভার্টিক্যাল লাইন। এটা কি লাইন? এটা হচ্ছে ভার্টিক্যাল লাইন। Vertical। ভার্টিক্যাল লাইনে এখানে আমরা দেখাই ওয়াই, আর এটা আর এটাকে কি দেখাই, এটাকে দেখাই আমরা এক্স দেখাই, তাই না? এটাকে এক্স দেখাই, এটা হচ্ছে আনুভূমিক, বা এটাকে বলি আমরা জি স্যার। হরাইজন্টাল লাইন বলি। হ্যাঁ, এগুলো সম্পর্কে আইডিয়া আছে তো? হরাইজন্টাল লাইন হচ্ছে আনুভূমিক, যেটা ভূমিতে স্যার। থাকে, আর ভার্টিক্যাল জি লাইন স্যার। হচ্ছে যেটা নো ঊর্ধ্বমুখী হয়। কোরিলেশনে স্যার আর এর মান 0 হবে স্যার। হ্যাঁ, ভালো। নো কোরিলেশনের ক্ষেত্রে ডেফিনেটলি আর এর মান হবে 0। এবার আমরা আসি যে মেথডস অফ ক্যালকুলেটিং রিগ্রেশন ইকুয়েশনস। এই যে দুইটা রিগ্রেশন ইকুয়েশনের কথা বললাম না, একটি কি বললাম, একটা এক্স অন ওয়াই আর একটা হচ্ছে ওয়াই অন এক্স। তো এটা আমরা কিভাবে ক্যালকুলেট করতে পারি? এটা দুইভাবে ক্যালকুলেশন করতে পারি আমরা, একটা হচ্ছে থ্রু নরমাল ইকুয়েশন আর একটা হচ্ছে থ্রু রিগ্রেশন কোএফিসিয়েন্ট। রিগ্রেশন কোএফিসিয়েন্টের মাধ্যমে করতে পারি অথবা নরমাল আমরা ইকুয়েশনের মাধ্যমে এই রিগ্রেশন ইকুয়েশন বের করতে পারি। তো এই যে ইকুয়েশন রিগ্রেশন কোএফিসিয়েন্টের মাধ্যমে আমরা দুইভাবে করতে পারি, একটা হচ্ছে যে ডেভিয়েশন টেকেন ফ্রম অ্যারিথমেটিক মিন আর একটা ডেভিয়েশন টেকেন ফ্রম অ্যাজিউমড মিন। আমরা কিন্তু এই জিনিসগুলো ইয়াতে দেখে আসছি, কার্ল পিয়ারসনের কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন আমরা দেখিয়েছি, তাই না? একটা ছিল তোমার ডিরেক্ট মেথড, আর একটা ছিল ডেভিয়েশন টেকেন ফ্রম অ্যারিথমেটিক মিন, আর একটা ছিল ডেভিয়েশন টেকেন ফ্রম অ্যাজিউমড মিন। মনে আছে তোমাদের না ভুলে গেছো? জি স্যার, এগুলো আমরা ভুলে গেছি পড়ছি স্যার। স্যার। হ্যাঁ, না স্যার, মনে আছে স্যার। একই রকম তোমার সূত্রের স্যার, মনে আছে। সূত্রের ক্ষেত্রেও দেখবা যে একই রকম ভাবে আমরা এই রিগ্রেশন কোএফিসিয়েন্টের মাধ্যমে দুইভাবে আমরা রিগ্রেশন ইকুয়েশন করতে পারি। একটা হচ্ছে ডেভিয়েশন নিয়ে, অ্যারিথমেটিক মিন থেকে ডেভিয়েশন নিয়ে, আর একটা হচ্ছে অ্যাজিউম মিন থেকে ডেভিয়েশন নিয়ে। তো আমরা প্রথমে যেটা দেখব থ্রু নরমাল ইকুয়েশনের মাধ্যমে, আমরা প্রথমে দেখব যেটাকে স্ট্রেট লাইন ইকুয়েশন বলে, বা এটাকে আমরা লিস্ট স্কয়ার মেথড বলে থাকি। আমরা আজকে যেটা দেখব এই মেথডটাই আমরা আজকে দেখব, কালকে আবার নেক্সট ক্লাসে আমরা ওই পরের মেথডটা দেখব যেটা রিগ্রেশন কোএফিসিয়েন্টের সাহায্যে করা হয়ে থাকে। তো আমরা আজকে দেখব লিস্ট স্কয়ার মেথডের সাহায্যে আমরা কিভাবে রিগ্রেশন ইকুয়েশন করতে পারি। তো এই লিস্ট স্কয়ার মেথড মানে হচ্ছে তোমার স্ট্রেট লাইন ইকুয়েশন মেথড। এই ক্ষেত্রে সাধারণত ইকুয়েশন আমরা জানি যে দুই ধরনের ইকুয়েশন থাকে, একটা হচ্ছে এক্স অন ওয়াই আর একটা হচ্ছে ওয়াই অন এক্স। তো এক্স অন ওয়াই যখন, তখন রিগ্রেশন ইকুয়েশনটা হচ্ছে এরকম, এক্স সমান a প্লাস by। আমরা একটু আগে দেখে আসছি, তাই না? এই সূত্রটা, এই ইকুয়েশনটা একটু আগে কিন্তু দেখে আসছি যে x সমান a প্লাস by। তো এই ক্ষেত্রে দেখো যে এই ক্ষেত্রে x হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর y হচ্ছে কি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, যেটা এখানে দেয়া আছে। আর a আর b এই দুইটার মান কিন্তু এখানে দেয়া নাই, এই দুইটার মান আমাদেরকে বের করতে হবে। আর এই দুইটার মান যদি আমরা বের করতে পারি, বের করে এই দুইটার মান যদি আমরা বসিয়ে দিই, তাহলে আমরা কি পেয়ে যাব? আমরা ইকুয়েশনটা পেয়ে যাব, ঠিক আছে? আর রিগ্রেশন ইকুয়েশন অফ y অন x যেটা, সেটা হচ্ছে y সমান a প্লাস bx। জাস্ট তোমার যখন যার উপরে যেটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হবে সেটা বাম দিকে হবে। x অন y মানে কি? x অন y মানে y এর উপরে ডিপেন্ডেন্ট কি? x, যে কারণে x টা বাম দিকে আর y টা ডান দিকে। আবার y অন x মানে কি? y টা ডিপেন্ড করতেছে কার উপরে? x এর উপরে, কাজেই y টা বাম দিকে থাকবে আর x টা ডান দিকে থাকবে। আমাদের এটা কি রেকর্ড? এই ডিপেন্ড করবে স্যার, ওইটার মান বের হবে। হ্যাঁ, মানে যেটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল সেটা থাকবে বাম দিকে, আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা থাকবে কোন দিকে? ডান দিকে ইকুয়েশনের। আর এটাকে আমরা স্ট্রেট লাইন ইকুয়েশনও বলতে পারি, ঠিক আছে? তো এখন কথা হলো, আচ্ছা তোমরা একটু দেখতেছো যে এখানে রেকর্ডিং হচ্ছে কি? এটা দেখা যায় তোমাদের স্ক্রিন থেকে? জি স্যার, রেকর্ডিং হচ্ছে স্যার। স্যার রেকর্ড দেখা যায়। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ওকে। না মানে আবার
যারা ক্লাস করতে পারে না এটা যদি আমরা ফেসবুকে দিয়ে দিই তাহলে ফেসবুকে দিয়ে দিতে পারেন স্যার। জি স্যার। হ্যাঁ তাহলে ওরা উপকৃত হবে আর কি। তো এবার জি স্যার, আমরা আমরা সেটা ভালো হবে। আমরা এই যে দুইটা ইকুয়েশন, এই দুইটা ইকুয়েশন আমাদেরকে কি করতে হবে, সলভ করতে হবে। তো এই দুইটা ইকুয়েশন সলভ করার মানেই হচ্ছে যে এ আর বি এর মান বের করা। কি বের করা? এ আর বি এর মান বের করে নেওয়া। আর B এর মান। এ আর বি এর মান কিন্তু আমরা জানি আননোন, এই দুইটা হলো আননোন কনস্ট্যান্ট, অর্থাৎ এই দুইটার মান ফিক্স থাকে কিন্তু এই দুইটার মান আমাদের জানা নাই। আন্ডারস্ট্যান্ড? তো এই দুইটার মান যদি Yes, আমরা sir. বের করতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে, দুইটা ইকুয়েশন সলভ করতে হবে। সেই দুইটা ইকুয়েশন কি একটু দেখো, যে আমি যদি প্রথম যেটা ছিল দেখো x on y, x on y, Y. যখন রিগ্রেশন ইকুয়েশন অফ x on y, তখন আমরা এই ইকুয়েশনটাকে পাওয়ার জন্য আমাদের দুইটা ইকুয়েশন সলভ করতে হবে। একটা হচ্ছে সামেশন x সমান na প্লাস b সামেশন y, আর একটা হচ্ছে সামেশন xy সমান a সামেশন y প্লাস b সামেশন y স্কয়ার। এই যে যে ইকুয়েশন Y দুইটা, square. হ্যাঁ স্যার এই দুইটা কোথা থেকে আসলো স্যার? এই দুইটা মুখস্থ করতে হবে তোমাদেরকে। এই দুইটা ইকুয়েশন যদি অর্থাৎ আমরা সূত্র, সলভ স্যার। করি, হ্যাঁ এই দুইটা স্যার এটা কি equation সূত্র স্যার? হ্যাঁ সূত্র। এটা হচ্ছে a আর b এর মান বের করার জন্য। আমরা যদি a আর b এই যে দুইটা কনস্ট্যান্ট, হ্যাঁ এটা তো আননোন জি, কনস্ট্যান্ট স্যার। তাই না? এই দুইটার মান জি, যদি স্যার। আমরা নির্ণয় করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, এই দুইটা ইকুয়েশন আমাদেরকে সলভ করতে হবে। তো এই দুইটা ইকুয়েশন সলভ করলেই আমরা কি পেয়ে যাব, a আর b এর মান পেয়ে যাব। ঠিক আছে? পেয়ে যাব। তাহলে যখন x on y তখন কিন্তু x বাম দিকে থাকবে। একটা জিনিস মনে রাখারও কিন্তু উপায় আছে, যে যখন x on y তখন y হচ্ছে কি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল তাই না, আর x হচ্ছে ডিপেন্ডেন্ট জি, স্যার। ভেরিয়েবল। সুতরাং ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। হ্যাঁ x টা বাম দিকে রাখবা। তাহলে সামেশন x সমান n a, শুধু n টা আসলো, a আর b তো ছিল আগে, ছিল না? জি স্যার। তাহলে n a প্লাস b সামেশন y, এখানে কিন্তু y হবে, কারণ কি y টা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আর আরেকটা সূত্র হবে, সেটা হচ্ছে সামেশন xy সমান a সামেশন y প্লাস b সামেশন y স্কয়ার। ঠিক সেকেন্ড যে রিগ্রেশন ইকুয়েশন ছিল যেটা y on x, এটাকে যদি আমরা সলভ করতে চাই, এটাকে সলভ করতে চাইলে এটার ক্ষেত্রেও দুইটা ইকুয়েশন সলভ করতে হবে। সেটা হচ্ছে কি দেখো, যে এখানে y কিন্তু ডিপেন্ডেন্ট ভেরিয়েবল তাই না? তো তাহলে এখানে সামেশন y হবে, আর na প্লাস b, এই যে দেখো এখানে সামেশন কি হবে, x হবে। সূত্র কিন্তু বাম পাশেরটা ডান পাশেরটা একই রকম, খেয়াল করছো? জি স্যার। তো তোমরা দেখতে পাচ্ছ যে বাম পাশের যে সূত্র আর ডান পাশের সূত্রের মধ্যে কিন্তু কোনো পার্থক্য নাই, শুধু কোনটা ডিপেন্ডেন্ট আর কোনটা ইন্ডিপেন্ডেন্ট সেটা যদি বুঝে নিতে পারো তাহলেই কিন্তু তোমার সূত্র একটা মুখস্থ করলে আরেকটা অটোমেটিক্যালি হয়ে যাবে। এই ক্ষেত্রে দেখো যে সামেশন y সমান na প্লাস স্যার b যখন সামেশন x। y ডিপেন্ডেন্ট হবে তখন y বামে থাকবে। হ্যাঁ এক্স্যাক্টলি, y বামে থাকবে। তখন y সামেশন y টা হবে এখানে প্লাস na প্লাস b সামেশন, এখানে কিন্তু y হবে না, এখানে কি হবে, x হবে, কারণ x এর উপরই y কি করছে, ডিপেন্ড করছে। তো এরপরে তোমার সামেশন xy যেটা, তো সামেশন xy সমান আগের মতোই, যে a সামেশন x প্লাস b সামেশন x স্কয়ার। ঠিক আছে? a সামেশন আগে কি ছিল, আগে xy সামেশন xy সমান কি ছিল, a সামেশন y ছিল না? a সামেশন y ছিল প্লাস b সামেশন y স্কয়ার ছিল। আর এখানে কি হবে, a সামেশন x প্লাস b সামেশন x স্কয়ার। সূত্রটা কি বুঝতে পেরেছো? রেসপন্স নাই কেন তোমাদের? শুনতে জি, পাচ্ছ স্যার। আমাকে? স্যার আরেকবার স্যার, ক্লিয়ার জি, করে বলেন। আমি বলছি তোমরা একটা ইকুয়েশন আগে দেখো, একটা হচ্ছে x on y তাই না? x on X y on Y টা দেখি, কি- স্যার। আমার কার্সার দেখা যায়, কার্সার দেখা যায়? জি স্যার, কার্সর দেখা যায় হ্যাঁ স্যার। ওকে, তাহলে এখানে একটু খেয়াল করো, x on y যখন আমাদের ইকুয়েশন, তখন আমাদের ইকুয়েশনটা ছিল x সমান a প্লাস by, তাই না? এই ক্ষেত্রে স্যার। x হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, y হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। অর্থাৎ তাহলে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। হ্যাঁ y সবসময় ডান দিকেই থাকবে, আর x টা কি থাকবে, বাম দিকে থাকবে। বাম তাহলে দিকে। এই ইকুয়েশনটাকে যদি সলভ করতে হয়, অর্থাৎ a আর b এর মান যদি আমরা বের করতে চাই এখান থেকে, তাহলে আমাদেরকে কি করতে হবে, দুইটা ইকুয়েশন সলভ করতে হবে। সেই দুইটা ইকুয়েশন কি, সলভ করতে হবে। এটা হলো সামেশন স্যার x সমান সামেশন x na ইকুয়াল টু b সামেশন y। এই যে এখানে জি, যেটা স্যার। বললাম দেখো, যেহেতু x ডিপেন্ডেন্ট সেহেতু বাম দিকে x থাকবে, আর y যেহেতু ইন্ডিপেন্ডেন্ট সেহেতু y ডান দিকেই থাকবে, যেটা মূল সূত্রে ছিল। বুঝতে পারছো?
সেকেন্ড যেটা সামেশন এক্স ওয়াই সমান a সামেশন ওয়াই প্লাস b সামেশন ওয়াই স্কয়ার। তো এই ক্ষেত্রে কিন্তু যেখানে ওয়াই আসলো এখানে কিন্তু x না, ডান দিকে কিন্তু ওয়াই থাকবে, এটা x থাকবে না। কারণ কি? কারণ হচ্ছে ওয়াইটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর এক্সটা কি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, কাজে এক্সটা বাম দিকে থাকবে। একইভাবে তোমরা যদি দেখো যে একইভাবে কিন্তু যখন আমার রিগ্রেশন ইকুয়েশন অফ y অন x, যখন আরেকটা ইকুয়েশন, একটা হচ্ছে x অন y আর একটা হচ্ছে y অন x, তো y অন x এর ক্ষেত্রে yটা কি বাম দিকে থাকবে না, তখন সামেশন y হবে এখানে। আর সূত্র বাকিগুলো কিন্তু একই রকম, যে na প্লাস b সামেশন এখানে কিন্তু x হবে, কারণ xটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এর ক্ষেত্রে, কাজে এখানে x হবে। আর পরেরটাও দেখো এই সূত্রের মতোই, যে সামেশন xy সমান a সামেশন x প্লাস b সামেশন x স্কয়ার। কি বোঝাতে পারলাম? জি স্যার। বুঝতে আমি এখানে কিন্তু ছবি দেখা যাচ্ছে না তোমাদের, যে কারণে ভেরিয়েবল কোথায় শুধু সূত্র মান জাস্ট হবে। হ্যাঁ, মানে কোনটা ডিপেন্ডেন্ট কোনটা ইন্ডিপেন্ডেন্ট, যে তুমি যে ইকুয়েশনটা সলভ করতে চাচ্ছ সেই ক্ষেত্রে ইন্ডিপেন্ডেন্ট কোনটা ডিপেন্ডেন্ট কোনটা সেটা বুঝে তারপর তোমাকে সেই সূত্রটা বসাই দিলে হবে। দুইটা সূত্র একই রকম, জাস্ট কোথায় x বসবে, একটা x on y আর একটা y on x। y on x এক্স্যাক্টলি, ওইটা বুঝে তারপরে তোমাকে বাম দিকে x বসাবা নাকি ডান দিকে x বসাবা সেটা স্যার আমাকে জাস্ট বুঝতে হবে কোনটার উপর কোনটা নির্ভর করতেছে। এক্স্যাক্টলি, যেটা ডিপেন্ডেন্ট এটা বাম দিকে থাকবে আর যেটা ইন্ডিপেন্ডেন্ট সেটা ডান দিকে থাকবে। আন্ডারস্ট্যান্ড? জি। আর তোমার কিন্তু পরীক্ষায় তোমাকে যদি দেয়া থাকে, সরাসরি বলে দেয়া থাকে যে দুইটা ইকুয়েশন করো, তাহলে তুমি একবার এইভাবে একটা ইকুয়েশন ধরবা x on y আর একটা হচ্ছে y on x, এভাবে ধরে তুমি করে যাবা। আর যদি না দেয়া থাকে তাহলে তোমাকে এখান থেকে বুঝে নিতে হবে যে এটা কোনটা ডিপেন্ডেন্ট আর কোনটা ইন্ডিপেন্ডেন্ট, তখন একটাকে x ধরবা আর একটাকে y ধরে তারপরে দেখবা যে কার উপরে কোনটা ডিপেন্ড করতেছে, সেভাবে ধরে তারপরে ইকুয়েশনগুলো সলভ করতে হবে। আন্ডারস্ট্যান্ড? ইয়েস স্যার। এবার আমরা একটা প্রবলেম দেখব। এই প্রবলেমটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমাদের অঙ্কটাও করা সহজ হবে। দেখো একটা ভেরিয়েবল x ভেরিয়েবল দেয়া আছে আর একটা y ভেরিয়েবল দেয়া আছে। তো x ভেরিয়েবলে তোমার মান দেয়া আছে 3 2 7 4 8, আর y ভেরিয়েবলে 6 1 8 5 9 এভাবে দেয়া আছে। এখন এখান থেকে আমাকে কি করতে হবে, আমাকে কি করতে বলছে, from the following data obtain the two regression equations using the method of least square, অর্থাৎ least square মেথড ইউজ করে তুমি দুইটা রিগ্রেশন ইকুয়েশন করবা। তো দুইটা রিগ্রেশন ইকুয়েশন যদি করতে চাও তাহলে দুইটা রিগ্রেশন ইকুয়েশন কি হবে তোমার আগে ধরে নিতে হবে যে একটা রিগ্রেশন ইকুয়েশন হচ্ছে x on y আর একটা y on x, তাই না? দুইটাই করতে বলছে স্যার। আচ্ছা ওকে, তো আমি যদি দুইটাই করি, একটু আমরা যদি আগের পেজে চলে যাই, একটু দেখো যে আমাদের a আর b এর মান তো আমার আননোন, তাই না, জানা নাই। এই দুইটা মান আমি বের করব, বের করার জন্য আমাদের এই দুইটা ইকুয়েশন সলভ করতে হবে। এখন এই দুইটা ইকুয়েশন সলভ করতে হবে। এখন এখানে x on y এর জন্য এটা আর y on x এর জন্য এটা। এখন এই ক্ষেত্রে আমার কি কি মান আমার দরকার, আমি যদি a আর b এর মান পেতে চাই কি কি মান দরকার, দেখো সামেশন x এর মান দরকার, সামেশন y এর মান দরকার, সামেশন x y এর মান দরকার, সামেশন y এর মান দরকার, সামেশন y স্কয়ার এর মান দরকার। এদিকে আবার যদি দেখি যে সামেশন x এর তো আমার এদিকে আছেই, সামেশন x স্কয়ার এর মান দরকার। তাহলে কতগুলো মান দরকার আমাদের, এখান থেকে দেখো একটা হলো সামেশন x, আরেকটা হলো সামেশন y, আরেকটা হলো সামেশন xy, আরেকটা হলো সামেশন y স্কয়ার, আরেকটা হলো সামেশন x স্কয়ার, তাই তো? এই মানগুলো তো দরকার আমাদের। এই মানগুলো যদি আমি দুইটা ইকুয়েশনে বসাই তখন আমি অটোমেটিক্যালি কি পাবো, a আর b এর মানটা আমরা পেয়ে যাব। তাহলে আমাদেরকে কি করতে হবে, আমাদের যে অঙ্কটা দেয়া আছে, এখানে যে অঙ্কটা দেয়া আছে x এবং y ভেরিয়েবল, এখান থেকে আমাদেরকে কতগুলো মান আমাদেরকে বের করে নিতে হবে। একটা হচ্ছে যে সামেশন x এর মান, সামেশন y এর মান, সামেশন xy এর মান, সামেশন x স্কয়ার এর মান আর সামেশন y স্কয়ার এর মান। তাহলে এই মানগুলো যদি আমি পেয়ে যাই তাহলে আমি কিন্তু এই যে আমার পূর্বের ইকুয়েশনটা ছিল, এই ইকুয়েশনে যদি আমি এই মানগুলো সামেশন x, সামেশন y, সামেশন xy, সামেশন y স্কয়ার এই মানগুলো যদি বসায় দেই তাহলে কিন্তু আমি সহজে কি করতে পারবো, তোমার এই ইকুয়েশনটা সলভ করে a আর b এর মান পাবো না? আমাকে শুনতে পাচ্ছো? হ্যালো? ইয়েস স্যার, শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা একটু মাঝে মাঝে কথা বলো, তা না হলে তো বুঝতে পারবো না যে তোমরা বুঝতে পারছো। ঠিক আছে স্যার। কিনা ওই স্যার মিউটটা অন করতে করতে একটু সময় লাগে স্যার। ও আচ্ছা, তোমাদের কি যাই হোক, তো তোমরা স্যার মিউট করে রাখি স্যার, যখন কথা বলা হয় তখন মিউট করে রাখি। আচ্ছা ওকে, বাকিরা শুনতে পাচ্ছে? বাকিরা যাদেরই সমস্যা হবে তারা একটু
হ্যাঁ আনমিউট করে তারা এগুলো ইয়ে করে নিবা, জেনে নিবা। তাহলে আমার যেহেতু আমাদের এই মানগুলো দরকার, তাহলে আমরা এখান থেকে সামেশন এক্স, সামেশন ওয়াই, সামেশন এক্স ওয়াই, সামেশন এক্স স্কয়ার, সামেশন ওয়াই স্কয়ার এগুলো মান বের করে নিতে পারবো না? পারবো। দেখো আমাদের এক্স ভেরিয়েবল যেটা সেটা আমরা বসালাম, হ্যাঁ, ওয়াই ভেরিয়েবলের মান বসালাম, এক্স ওয়াই কিভাবে পাবো? দুটি গুণ করলে, তাহলে 3 আর 6 গুণ করলে কত হয়? 3 6 18। তারপর এটা দেখো 2 আর 1, তাহলে 2 1 কত 2, 7 আর 8 তাহলে 7 8 7 8 56 56, 4 আর 5 গুণ করলে 20, আর 8 আর 9 8 9 কত 72, তাহলে 72 আমরা পেয়ে গেলাম। আর আমরা দেখো এক্স স্কয়ার, এক্স স্কয়ারের ক্ষেত্রে আমরা এক্স তো আমার জানা, এক্স জানা না আমাদের, এক্স জানা, তো এক্স এক্স এর মান কত দেয়া আছে? এক্স এর মান দেয়া আছে আমাদের 3 প্রথমে, তাহলে 3 যদি স্কয়ার করে 9 পাবো, 2 কে স্কয়ার করলে 4 পাবো, 7 কে স্কয়ার করলে 49 পাবো, 4 কে স্কয়ার করলে 16 পাবো, 8 কে স্কয়ার করলে কত পাবো? 64 পাবো। এভাবে y কে যদি আমরা স্কয়ার করি 636, তারপরে 1 কে স্কয়ার করলে 1 পাবো, 8 8 64, তার 5 5 25, 9 9 81। তাহলে এবার আমরা যদি সবগুলো যোগ করি তাহলে সামেশন পাবো না? সামেশন মানে কি? সমষ্টি। তাহলে এখানে x যোগ করলে আমরা সামেশন x পাবো 24, y যোগ করলে 29, তারপরে হচ্ছে xy যোগ করলে আমরা কত পাচ্ছি? 168 পাচ্ছি, x স্কয়ার যোগ করলে পাচ্ছি 142, y স্কয়ার যোগ করলে পাচ্ছি আমরা সামেশন y স্কয়ার সমান 207। তাহলে এই মানগুলো আমরা এবার কি করব? আমাদের ইকুয়েশনে বসিয়ে দিব। দেখো আমাদের প্রথম ইকুয়েশন যেটা ছিল, অর্থাৎ রিগ্রেশন Summation ইকুয়েশন x। অফ y on x, হ্যাঁ, এখানে আমরা জি, y স্যার। on x আগে y on x করা হয়েছে, তো y on x যদি আমরা করি তাহলে y on x এর ক্ষেত্রে দেখো আমরা যে জিনিসটা, ও এটা মনে হয় অটোমেটিক্যালি মাউস ঘোরানোর সাথে সাথে চলে আসতেছে, তাই না? এই দাগটা না স্যার, এটা স্যার আমরা আমাদের মধ্যে থেকে কেউ একজন ওইখানে দাগ দিতে পারে, সে দিছে, তাই না? যে দিছে ক্লিয়ার করে ফেলো। স্যার আমাদের এখানে ইন্ডিকেট করার জন্য পেনের একটা সিস্টেম আছে, যে আমরা এখানে বুঝি নাই, ও ওইখান থেকে কেউ একজন দাগ দিছে এই স্যার। যে অ্যানোটেট আছে না, এটা 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 আচ্ছা ঠিক আছে, ওকে বুঝতে জি পেরেছি। স্যার। ওকে, আমাদের দেখো যে যখন রিগ্রেশন ইকুয়েশন আমি কিন্তু এখানে লিখে নিব, এখানে লেখা হয় নাই যে when regression equation of y on x, ঠিক আছে? আমরা এখানে কি লিখব? when regression equation of y on x, হ্যাঁ, then we have to solve the following two equations. একটা হচ্ছে সামেশন y সমান na প্লাস b সামেশন x, আর একটা হচ্ছে সামেশন xy সমান সামেশন a সামেশন x প্লাস b সামেশন x স্কয়ার। তো এখানে আমরা এই জিনিসটা একটু লিখে নিব যে when regression equation of y on x, clear, লিখে then we have to solve two equations, তখন এই দুটি ইকুয়েশন লিখব। এবার আমরা কি করব যে এই দুটি ইকুয়েশনে মানগুলো আমরা বসাই দিব, অর্থাৎ যে মানগুলো আমাদের জানা মান সেই মানগুলো আমরা বসাবো। এখন সামেশন y এর মান আমরা কত পেয়েছি? 29 29 পেয়েছি না? 29 পেয়েছি। আর n মানে কি? n হচ্ছে নাম্বার অফ পেয়ার আইটেমস। একটু আমরা যদি আগে যাই, দেখো পেয়ার আইটেমস মানে কি? কয় জোড়া আইটেম এখানে ছিল? দেখো আচ্ছা, কয় জোড়া? 1 2 3 4 5, তাহলে 5 পাঁচ জোড়া জোড়া ভেরিয়েবল ছিল না? 5 জোড়া ভেরিয়েবল জি, ছিল, স্যার। যে কারণে n এর মান হচ্ছে 5, অর্থাৎ নাম্বার অফ পেয়ার আইটেমস কয়টা আছে সেটা হচ্ছে n। তাহলে আমাদের n এর মান হচ্ছে 5, আর a এর মান কিন্তু আমরা জানি না, a ঠিক থাকবে, আর b এর মানও কিন্তু আমরা জানি না, জানি কি? b ও ঠিক থাকবে, কিন্তু সামেশন x এর মান আমরা জানি। সামেশন x এর মান, সামেশন x কত? সামেশন x এর মান কিন্তু আমরা জানি, সামেশন x এর মান হচ্ছে 24। আমরা আগে আগে একটু দেখো, আগে সামেশন x এর মান 24 ছিল না? 24, তাহলে আমরা সামেশন x এখানে 24 বসিয়ে দিলাম। এরপরে দ্বিতীয় ইকুয়েশনটা দেখো, দ্বিতীয় ইকুয়েশন হচ্ছে যে ওরা কি আবার অ্যাডমিট হচ্ছে, মানে কি ওরা কি বের হয়ে গেছিল? কেউ কেউ দেখি জি, স্যার। নতুন করে অ্যাডমিট হয়, বের হয়ে যাওয়ার কারণ কি? নাকি নেটের প্রবলেম? স্যার নেটে প্রবলেম হয় স্যার, অনেকে স্যার গ্রামে থাকে স্যার, আচ্ছা সেটা হতে পারে, আর মাঝে মাঝে স্যার নেট বাফারিং করে স্যার। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তো সেকেন্ডটা দেখো সামেশন xy, তো সামেশন xy আমরা কত পেয়েছিলাম? একটু আমরা যদি আগে থেকে একটু দেখে নিই যে সামেশন x টা কত পেয়েছিলাম আমরা, আগেরটা যায় না কেন? দেখো সামেশন xy আমরা কত পেয়েছি? 168 না?
168, আর সামেশন এক্স স্কয়ার ছিল 142, আর সামেশন ওয়াই স্কয়ার ছিল তোমার 207। তাহলে এটা যদি আমরা এখন বসিয়ে দেই, তাহলে এক্স সামেশন এক্স ওয়াই সেকেন্ড ইকুয়েশনে ছিল 168 এর মান বসালাম, আর এই ক্ষেত্রে সামেশন এক্স এর মান তো আমরা জানি 24a, আর সামেশন এক্স স্কয়ার এর মান আমরা একটু আগে দেখে আসলাম কত 142, তাই না? তাহলে আমরা 142 এখানে বি আমরা বসালাম। এখন দেখো যে এই যে সংখ্যাটা 168, 24a আর 142b, এটা একটু বড় সংখ্যা না? এরকম যদি হয় যে সবগুলো সংখ্যাকে একটা সংখ্যা দিয়ে ভাগ করা যায়, তাহলে এটাকে যদি ছোট করে নেওয়া যায় তাহলে সেটা কিন্তু আমাদের জন্য ভালো হয়। তো আমরা এটাকে যদি 2 দিয়ে ভাগ করি, দেখো যে 2 দিয়ে সবগুলোকে ভাগ করা যায়, 168 কে 2 দিয়ে ভাগ করা যায়, 24 কে 2 দিয়ে ভাগ করা যায়, 142 কেও 2 দিয়ে ভাগ করা যায়। তাহলে 2 দিয়ে ভাগ করলে কত আসে? 84, 24 কে 2 দিয়ে ভাগ করলে 12, আর 142 কে 2 দিয়ে ভাগ করলে কত? 71। ঠিক আছে, তাহলে এই দুইটা ইকুয়েশন পেলাম না? এখন এই দুইটা ইকুয়েশন থেকে আমাদেরকে a এবং b এর মান বের করতে হবে। এখন একটু একটা জিনিস খেয়াল করো যে a এবং b দুইটা মান কিন্তু একসাথে আমরা কখনোই ইকুয়েশন থেকে পাই না। আমাদের কি করতে হয়? আমাদের যে কোনো একটাকে ভ্যানিশ করতে হয়, আইদার a এর মানটাকে ভ্যানিশ করতে হয় অথবা b টাকে কি করতে হয়? ভ্যানিশ করতে হয়, তাই না? তো এখন আমাকে মাথায় রাখতে হবে যে আমি কোন মানটাকে ভ্যানিশ করব। আমি যদি এটাকে ভ্যানিশ করি, তাহলে এমন একটা সংখ্যা দিয়ে এটাকে, ফার্স্ট ইকুয়েশনটাকে এমন একটা সংখ্যা দিয়ে গুণ করতে হবে যেটা তোমার, এবং সেকেন্ড ইকুয়েশনকে এমন একটা সংখ্যা দিয়ে গুণ করতে হবে যাতে এর মানটা দুই ক্ষেত্রে সেম থাকে, এর মানটা দুই ক্ষেত্রেই সেম থাকে। যেমন দেখো এখানে যদি আমরা ইকুয়েশন 1 কে 12 দিয়ে গুণ করি, দেখো 5 কে যদি 12 দিয়ে গুণ করা যায় তাহলে 5 12 কত হয়? 60 হয় না? 60 হয়। আবার আমি যদি এখানে ইকুয়েশন 2 তে তোমার এর মান কত ছিল? 12, তো এটাকে যদি 5 দিয়ে গুণ করি তাহলে 5 12 60 হয়। তাহলে আমার কি হয়? দুইটাই যদি 60 হয়ে যায় তাহলে 60 60 আমরা কেটে ফেলতে পারবো, তাহলে আমার এ আউট হয়ে যাবে। তখন আমরা ইজিলি এখান থেকে কি পাবো? বি মান পাবো না? বীর মান পাবো। তাহলে এখানে দেখো যে আমরা কি করলাম, আমরা সমীকরণ 1 কে আরেকটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে আমরা যখন কোনো কিছুকে মাল্টিপ্লাই করতে চাইলে তাহলে কিন্তু আমাকে প্রত্যেকটা আইটেমকে মাল্টিপ্লাই করতে হবে, শুধু একটাকে। এখানে 5 বা a কে শুধু মাল্টিপ্লাই করলে হবে না, আমাদের কি করতে হবে? সবগুলোকে মাল্টিপ্লাই করতে হবে একই সংখ্যা দিয়ে। কাজে আমরা যদি প্রথম ইকুয়েশনকে 12 দিয়ে গুণ করি, তাহলে আমরা 29 কে 12 দিয়ে গুণ করব। তাহলে 29 কে 12 দিয়ে যদি গুণ করি তাহলে পাই 348, আর 5 কে যদি 12 দিয়ে গুণ করা যায় তাহলে 5 12 60, 60 এ হবে। আর 24 কে যদি 12 দিয়ে গুণ করা যায় তাহলে 288 পাওয়া যায়। এখন সেকেন্ড ইকুয়েশনকে আমরা কত দিয়ে গুণ করলে এই এর সমান হবে? তাহলে 5 দিয়ে গুণ করতে হবে, তাহলে 5 12 60 হবে। তাহলে 5 দিয়ে কিন্তু সবকিছুকে গুণ করতে হবে, অর্থাৎ 84 কে 5 দিয়ে গুণ করতে হবে। 84 কে 5 দিয়ে গুণ করলে আমরা কত পাই? 420 পাই। আবার 12 কে যদি 5 দিয়ে গুণ করি 60 পাই, আর 71 কে 5 দিয়ে গুণ করলে 355 পাই। এখন এই দুইটা ইকুয়েশন যদি সলভ করি, আমরা সলভ করি, তাহলে আমরা ইকুয়েশন 1 থেকে ইকুয়েশন 3 থেকে যদি ইকুয়েশন 4 বাদ দেই, ইকুয়েশন 3 থেকে ইকুয়েশন 4 যদি বাদ দেই তাহলে কত হয় একটু খেয়াল করো। ইকুয়েশন 4 থেকে ইকুয়েশন তোমার 3 থেকে যদি 4 বাদ দেই তাহলে এখানে কত থাকে? এখানে আমরা মানে একবারে সরাসরি এটা দেখাই দিছি। আমরা যদি একটু পেনটা নিয়ে যদি আমরা একটু দেখাইতে যাই যে আমরা এই ক্ষেত্রে একটু দেখো যে 420 থেকে 348 বাদ দাও তো কত হয়? ক্যালকুলেটর আছে কাছে? জি স্যার। একটু দেখো তো কত হয়। তোমাদের তো মোবাইলের মাধ্যমে করতেছো না? আমি দেখি স্যার 52 স্যার। 52, তাহলে এটা কিন্তু -52 হবে, তাই না? কারণ নিচেরটা কি? নিচেরটা কিন্তু আমরা মাইনাস করছি। আমরা সমীকরণ 3 থেকে সমীকরণ যদি 4 বাদ দেই তাহলে কি হয়? প্রত্যেকটা মাইনাস হবে না? 52 না স্যার, 72 স্যার, 72 স্যার, একটু মিস্টেক হয়েছিল স্যার। তাহলে এটা হবে -72। হ্যাঁ 72, আর এখানে সমান হবে তোমার 60 60, এটা কি কাটা যাবে না? তখন এটা কিন্তু আর থাকবে না, এ মাইনাস হয়ে যাবে না, এ থাকবে না। তাহলে সমান হবে কত? বি কত হবে? মাইনাস কত বি থাকবে বলো তো? 355 থেকে 288 বাদ দাও।
67। তাহলে কত 67? ওকে, জি স্যার। ওকে 67। তাহলে এখানে দেখো আমাদের এখানে 67 বি হবে না? জি স্যার 67 বি। 67 বি। তাহলে এখন বি এর মান যদি আমরা নির্ণয় করতে চাই, তাহলে এখানে এই কাজটা তোমরা করবা, এখানে করা নাই, আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি। তাহলে আমরা মাইনাস তুলে দিতে পারি, না? দুই পাশে যদি মাইনাস তুলে দিতে পারি, তাহলে আমরা কি লিখতে পারি যে 67 বি সমান এখানে কত হবে? 72। হ্যাঁ 72। হ্যাঁ 72। তাহলে বি সমান কি, আমরা এখানে এটাকে অ্যারো চিহ্ন দিয়ে দেখাবো এভাবে। তাহলে বি সমান কত পাই? তাহলে 1.07। হ্যাঁ বি সমান হচ্ছে 1.07। হ্যাঁ এটা এখানে দেয়া আছে 1.07। ওকে, এখন দেখো যে এই যে বির মানটা, এটা আমরা যে কোনো একটা ইকুয়েশনে আমরা এইখানে বসাতে পারি অথবা এখানে বসাতে পারি, যে কোনো এক জায়গায় আমরা যদি এই ইকুয়েশনের মানটা, বি এর মানটা বসাই, ধরো এই যে সমীকরণ 1 এ যদি আমি বি এর মান বসাই, তাহলে কি আমরা তাহলে এর মান পেয়ে যাব স্যার? জি স্যার, জি স্যার। কেউ কি বুঝতে সমস্যা হচ্ছে? না আমরা স্যার, যদি বুঝতে পারছি। এই ইকুয়েশনটাতে আমরা যদি এখানে লিখি যে মানে if we put up the value of b in equation 1, then we can get, কি পেতে পারি? b এর মান দেখো আমাদের এখানে কত ছিল, এখানে 29 ছিল, তাই না? 29 এখানে সমান 5a প্লাস হচ্ছে প্লাস 24 বি। তো বির মানটা আমরা কত জানি? বির মানটা আমরা একটু আগে দেখলাম 1.07। ওকে 1.07। তাহলে এখান থেকে কি আমরা এর মানটা কি পেতে পারি না? অবশ্যই এর মান পেতে পারি। তো এখানে এর মানটা কত পেয়েছি? 0.066। ওকে, তাহলে এখন আমরা এর মান পেয়ে গেলাম, বি এর মান পেয়ে গেলাম। তাহলে এ আর বি এর মান যদি আমরা পেয়ে যাই, তাহলে আমাদের মূল ইকুয়েশনটা কি ছিল? মূল ইকুয়েশনটা ছিল y on x, তাই না? তো y on x এর ক্ষেত্রে আমাদের মূল ইকুয়েশন ছিল হচ্ছে y = a + bx। y = a + bx। হ্যাঁ a + bx। তাহলে এর মান আমরা যদি বসাই দেই, এর মান হচ্ছে 0.66 আর বি এর মান আমরা 1.07 পেয়েছি, তারপর x বসালাম, তাহলে এটাই হবে আমাদের কি ইকুয়েশন। আমাদেরকে কি নির্ণয় করতে বলছিল? আমাদেরকে বলছিল যে দুইটা ইকুয়েশন নির্ণয় করার জন্য। তাহলে আমরা একটা ইকুয়েশন পেয়ে গেলাম। একটা ইকুয়েশন কি পেলাম? y on x। তাহলে y on x কত পেলাম? 0.66 প্লাস হচ্ছে 1.07x। কি তোমরা বুঝতে পারছো সবাই, না আবার কোন জায়গায় বোঝাতে হবে? শুনতে পাচ্ছ সবাই? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। কেউ না বুঝতে পারে আনমিউট করে একটু বলো যে স্যার বুঝতে পারিনি। কিভাবে আমরা স্যার ওই যে প্রথমে যে স্যার আমরা y on x এর সূত্রটা ধরলাম স্যার, ওইখানে তো স্যার আমরা x on y এর সূত্রটা ধরেও করতে পারতাম স্যার, তাই না? হ্যাঁ 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 ইজিলি করতে পারতাম। আমরা এটা পরে দেখাচ্ছি, আর এটা আগে দেখাইছি আর কি। এখন তুমি যদি মনে করো যে না x on y আগে করবা, x on y আগে করবা, তখন তুমি লিখবা যে when regression equation of x on y, then we have to solve। কারণ স্যার এখানে ডাইরেক্টলি বলা নাই স্যার x on y করব না y on x করব। হ্যাঁ দুইটা ইকুয়েশন করতে বলছে, সুতরাং দুইটা ইকুয়েশন আমি x on যে কোনো একটা দিয়ে করব স্যার। প্রথমে করতে পারি, পরে আবার y on x করব, যে কোনো একটা, অর্থাৎ দুইটা ইকুয়েশনই করতে হবে আমাদেরকে। তো আগে পরে আমরা করে নিতে পারি। যদি মনে করি আগে x on y করব, x on y করতে পারি। যদি মনে করি যে না আমরা y on x করব, y on x করতে পারি। বুঝতে পারছো?
আমরা আসি যে y x on y এর ক্ষেত্রে। তো আমরা জানি x on y এর ক্ষেত্রে দুইটা ইকুয়েশন সলভ করতে হবে। একটা হলো সামেশন x সমান na প্লাস b সামেশন y, আর একটা হলো সামেশন xy সমান a সামেশন y প্লাস b সামেশন y স্কয়ার। তো এখন এই ক্ষেত্রে ওই দুইটা ইকুয়েশনের মান আমরা বসাই দেই। আমরা সামেশন x এর মান কত পেয়েছিলাম 24, আর যেহেতু n নাম্বার অফ পেয়ার আইটেমস কয়টা আমাদের 5, আর সামেশন y পেয়েছি কত 29, তাহলে 29b। আর এই ক্ষেত্রে দেখো যে সামেশন xy 168, আর a ছিল 29, আর b ছিল কত তোমার 207b। এখানে দেখো আগেরটা কিন্তু 2 দিয়ে ভাগ করে কমাই নিছিলাম, কিন্তু এখানে কিন্তু কমাইতে পারতেছি না। একটাই কারণ, সেটা হলো যে এখানে কোনো কিছু কমাতে হলে সবগুলোকে একই সংখ্যা দিয়ে যদি ভাগ করি তাহলেই কেবলমাত্র সব ভাগ করা যদি যায়, তাহলে যদি কোনো ফ্র্যাকশন না আসে তাহলেই কেবলমাত্র আমরা ভাগ করতে পারবো বা কমাতে পারবো। কিন্তু যদি দেখা যায় দুইটাকে ভাগ করলে ভাগ করা যায় আর একটা ভাগ করা যায় না, ফ্র্যাকশন আসে, তাহলে কিন্তু আমরা কি করতে পারবো না, এটাকে আর ছোট করতে পারবো না, এইভাবে রাখতে হবে। তো এটা যেহেতু কোনো কমন কোনো সংখ্যা দিয়ে সবগুলোকে ভাগ করা যাচ্ছে না, সেহেতু আমরা এটাকে কি এভাবেই রেখে দিব। তাহলে এখন কথা হচ্ছে যে আমরা এখানে আগের মতো ঠিক একইভাবে যে আমরা যদি ইয়ে করতে চাই, এ কে ভ্যানিশ করতে চাই, ধরো এ আমি রাখবো না, তাহলে কি করতে হবে যে দুইটা সংখ্যাই এর মান যাতে এমন একটা সংখ্যা দ্বারা ইকুয়েশন 1 কে গুণ করতে হবে এবং ইকুয়েশন 2 কে গুণ করতে হবে, যাতে কি হয় যে এর মানটা কি হয়ে যায় তোমার একই রকম হয়ে যায়। তো ঠিক একইভাবে আমরা যদি সমীকরণ 1 কে যদি 29 দিয়ে গুণ করি এবং সমীকরণ 2 কে যদি 5 দিয়ে গুণ করা যায়, তাহলে কিন্তু 29 কে 5 দিয়ে গুণ করলে যত হবে আর 5 কে 29 দিয়ে গুণ করলে কিন্তু একই রকম হবে। একই রকম হবে না? একই রকম হবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা কিন্তু এখান থেকে কি করতে পারবো, এর মানটা ভ্যানিশ হয়ে যাবে। এর মানটা ভ্যানিশ হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে বি এর মানটা কিন্তু বের করে নিতে পারবো। পারবো না? পারবো। তো বি এর মানটা এখানে কত আসছে 0.74। তো এই বি এর মানটা যদি আমরা সমীকরণ 1 এ বসাই দেই, এই যে সমীকরণ 1 ছিল 24 + 5a + 29b, তাহলে আমরা কিন্তু এখান থেকে কি মান পাবো, এর মান পাবো। এখন এই a আর b এর মান যদি আমরা ইকুয়েশনটাতে বসাই, অর্থাৎ আমাদের x on y তে বসাই, তো x on y এর কি ছিল আমাদের, x on y তে আমাদের ইকুয়েশনটা ছিল যে x সমান a প্লাস b y। তাহলে এখন আমরা এর মানটা কত আমরা পেয়েছি 0.49, আর বি মানটা পেয়েছি 0.74, আর ওয়াই তো আমাদের জানাই আছে, ওর মানটা বসাই দিলাম। তাহলে এটা হলো আমাদের আরেকটা ইকুয়েশন। তাহলে এই যে দুইটা ইকুয়েশন আমরা আগেরটায় দেখলাম যে y on x, আর এটা দেখলাম x on y, তাহলে এই দুইটা ইকুয়েশন আমরা কি পেয়ে যাব না? দুইটা ইকুয়েশন পেয়ে যাব। এই পর্যন্তই তোমাদের আজকের লেকচার। এখন তোমরা একটু বলো তো কেউ যে কার কোথায় সমস্যা আছে, কার কোথায় সমস্যা আছে। 5 জন এখন লাইনে, বাকিরা কোথায় গেল? স্যার অনেকে নেট প্রবলেম হয়েছে, আমাকে জানাই গেছে যে আমার নেট প্রবলেম হইতেছে স্যার। আচ্ছা শারমিন শুনতে পাচ্ছ? শারমিনের এটা মিউট করো না। শারমিন শুনতে পাচ্ছ? শারমিন লাইনে আছো না অন করে অন্য কোথাও? হ্যাঁ স্যার আমি হ্যাঁ তুমি শুনছি স্যার। বুঝতে পারছো? কোথাও বুঝতে সমস্যা হয়েছে? কোথাও বুঝতে সমস্যা হয়েছে? যেখানে বুঝতে সমস্যা আমাকে না স্যার আমার সমস্যা হয় নাই না? আচ্ছা ঠিক আছে। সুমা আক্তার শুনতেছি। হ্যাঁ সুমা আক্তার বলো, আনমিউট করে নাও। সুমা আক্তার শুনতে পাচ্ছ? জি স্যার শুনতেছি। হ্যাঁ শুনতেছো, ঠিক আছে। তুমি তো শুনতেছোই, শুধু এখন বলো যে কোথায় বুঝতে পারো নাই সেটা বলো। বুঝতে পারছো? জি স্যার। পুরোটা বুঝতে পারছো? অঙ্ক করতে পারবা? এক্সারসাইজ মাঝখানে স্যার আমার নেট আসছিল না। নেট ছিল না। আচ্ছা ঠিক আছে। তোমাদের স্যার রেকর্ডিংটা যদি পোস্ট করে দেন তাহলে স্যার ভালো হবে স্যার। আচ্ছা রেকর্ডিং পোস্ট করে দিব, সমস্যা নেই। এখন তোমরা আমাকে বলো
যে কোথাও কোনো প্রবলেম আছে কিনা। যদি প্রবলেম থাকে আমরা সেটা নিয়ে আলোচনা করব, আর যদি প্রবলেম না থাকে তাহলে তোমাদের এখানে শেষ করব। কারো প্রবলেম? না স্যার, তেমন একটা প্রবলেম নাই স্যার, যদি আমরা ম্যাথ গুলো করি তাহলে স্যার হয়তো বা কিছু প্রবলেমে পড়তে পারি। তাহলে তোমাদের ইয়ে থাকবে, হোমওয়ার্ক থাকবে। হ্যাঁ, হোমওয়ার্কটা তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে হোমওয়ার্কটা বাসায়, তোমাদের কাছে বই আছে? বই থেকে স্যার লিস্ট স্কয়ার মেথডের এক্সারসাইজ 1 এবং প্রবলেমে যে লিস্ট স্কয়ার মেথডের অঙ্ক দেয়া আছে সেটা তোমাদেরকে করতে হবে। আমার কথা বুঝতে পেরেছো? হোমওয়ার্কটা কি তোমাদের? একটা হচ্ছে তোমাদের বইয়ের এক্সারসাইজে লিস্ট স্কয়ার মেথডের একটা অঙ্ক, এক্সারসাইজ 1 হোক আর যেটা লিস্ট স্কয়ার মেথড আছে সেটা, আর একটা হচ্ছে তোমার যেটা সলিউশন করে দেয়া আছে বইয়ে, সেখান থেকে প্রথম যে প্রবলেমটা দেয়া আছে সেই প্রবলেমটা তোমরা বাসায় সলিউশন করবে। নেক্সট ক্লাসে অবশ্যই আমরা তোমাদের ওই বিষয়গুলো আমরা দেখব। তোমরা স্ক্রিনশট নিয়ে সেটাকে আমাকে দেখাবা যে করছো, ঠিক আছে? স্যার বই তো নাই স্যার, স্যার সাজেশন নিয়ে আসছি স্যার। যে কোনো একটা এই নিয়মের অঙ্ক করে স্যার দেখাবো না স্যার। অথবা যদি তোমাদের কোনো বই টইও না থাকে কিছু, তোমরা নিজেরা ধরে নিবা x1 y কি 4-5টা পেয়ার আইটেম ধরে নেওয়া যায় না? ধরে নেওয়া যায়। ধরে নিয়ে খাতায় করবা। জি স্যার, যাই স্যার। খাতায় করে তারপর এটাকে ছবি নিবা, ছবি নিয়ে তারপর ঠিক এটা তুলে স্যার। ইয়েস, জি স্যার। এটা মেসেঞ্জারে হোক অথবা যে কোনো ভাবে হোক আমাকে পাঠাবা, ঠিক আছে? ঠিক আছে স্যার। তো সবাই ঠিক আছে। ভালো থাকো, সুস্থ থাকো। আশা করি আমরা অতি শীঘ্রই কালকে বা পরশু আমরা আবার নেক্সট ক্লাস নিব, তখন তোমাদের সবাইকে পাবো। আর যারা বাকি আজকের ক্লাস অ্যাটেন্ড করতে পারে নাই অবশ্যই তাদেরকে নেক্সট ডে অ্যাটেন্ড করতে বলবে, ঠিক আছে? তো ঠিক আছে, ঠিক আছে। আল্লাহ হাফেজ।